আসসালামু আলাইকুম। দ্বিধান্বিত প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আজকের টপিক হচ্ছে ভার্ব। ভার্ব এমন একটি অধ্যায়, ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি বলা যায় তাহলে সেটি হচ্ছে ভার্ব। কিন্তু ভার্বের বেশ কিছু কনফিউজিং কোশ্চেন আছে, সেগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। যেমন শুধু ভার্ব কাকে বলে, কত প্রকার কি কি, কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, কোনটা ট্রানজিটিভ ভার্ব, কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, এইটুকু জানলেই চলবে না। ভার্ব থেকে আরো অনেক দ্বিধান্বিত প্রশ্ন আসে পরীক্ষায়। সেই দ্বিধান্বিত প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান হবে আজকের পর্বে। স্বাগত জানাচ্ছি, আমি এম রুবেল রানা। আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে কিংবা রেকর্ডে, প্রত্যেককেই এইটুকু আশ্বস্ত করতে চাই যে আজকের পুরো সময়টা জুড়ে ক্লাসটা দেখলে অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ। আমরা এখানে একটা করে প্রশ্ন ধরবো, আর সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। যেমন আমরা আজকে এই প্রশ্নটা দেখতে পাচ্ছি, প্রথমে কি বলছে, শেক্সপিয়ার ইজ আ প্লেরাইট। Here playwright is used as dash, object, subject, adverb এবং কমপ্লিমেন্ট। এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন প্রায় আসে। আপনাদেরকে সহজ একটা সূত্র শিখাই দেই। যখন দেখবেন একটা বাক্যের ভার্ব আছে, হ্যাঁ, সেই ভার্বের পূর্বের অংশ আর ভার্বের পরের অংশ, এই দুইটা অংশ যদি একজনকেই নির্দেশ করে, আবারও বলি, কোন ভার্বের পূর্বের অংশ এবং পরের অংশ দুইটাই যদি একজনকে নির্দেশ করে, তাহলে বুঝে নেবেন সেই ভার্বের নাম হলো লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। যেমন দেখেন এখানে ভার্বটা হলো ইজ এর পূর্বে আছে শেক্সপিয়ার, ইজ এর পরে আছে প্লেরাইট। তাহলে যিনি উইলিয়াম শেক্সপিয়ার তিনি একজন প্লেরাইট। তার মানে ভার্বের পূর্বের অংশ আর পরের অংশ দুটোই একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। তাহলে যে ভার্বের পূর্বের অংশ পরের অংশ একটা ব্যক্তিকেই বা একটা বস্তুকে বা একটা নাউনকেই বোঝায়, সেই ভার্বের নাম হলো লিঙ্কিং ভার্ব। কি ভার্ব বলেন? লিঙ্কিং ভার্ব। সেটার নাম হলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরবর্তী যে অংশটুকু আসে, সেই পরবর্তী অংশটুকু মূলত সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দেয়। কার সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে। এই জন্য লিঙ্কিং ভার্বের পরবর্তী অংশকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সুতরাং আমার এখানে সঠিক উত্তর হচ্ছে কমপ্লিমেন্ট কিংবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে ভার্বের পূর্বের অংশ পরের অংশ একজনকে নির্দেশ করে, তার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরবর্তী অংশটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় বলে তার নাম হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্রুত কয়েকটা প্রশ্ন আলোচনা করব, কারণ এগুলো আগের ক্লাসে আলোচনা হয়েছে। এর পরের প্রশ্নগুলো আমরা বুঝে বুঝে সলভ করব। এখানে কি আছে? What kind of verb is the word went in the sentence the dog went mad? The dog went mad. এই যে এখানে বাক্যটা আছে কুকুরটি পাগল হয়ে গেল, এখানে যে বাক্যটা আছে went, খেয়াল করেন এই যে ভার্বটা, এই ভার্বের পূর্বের অংশ কে আছে? ডগ, আর পরের অংশ কে আছে? ম্যাড। তো আমরা তো জানি যে ভার্বের পূর্বের অংশ পরের অংশ দুটোই একজনকে নির্দেশ করে, তার নাম কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। সুতরাং এখানে ওয়েন্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। মনে রাখবেন, যাকে লিঙ্কিং ভার্ব বলা হয় তাকেই কপুলেটিভ ভার্ব বলা হয়। যাকে লিঙ্কিং ভার্ব বলা হয় তাকেই কপুলেটিভ ভার্ব বলা হয়। আবারও বোঝেন, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এখানে ভার্বটা হলো ওয়েন্ট। ওয়েন্টের পরের অংশটুকু হলো ম্যাড, আর ওয়েন্টের আগের অংশটুকু হলো ডগ, সাবজেক্ট। তাহলে দেখেন যে ডগ, সেই কিন্তু ম্যাড, পাগল হয়েছে। যে ভার্বের পূর্বের অংশ ও পরের অংশ একজনকেই নির্দেশ করে, সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সেই ভার্বের নাম হলো কি? লিঙ্কিং ভার্ব। হ্যাঁ দাদা, আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো আছি। আপনারা নিশ্চয়ই দোয়া করেন আমার জন্য, যার কারণে অসুস্থ হলেও বেশি দিন অসুস্থ থাকি না, হচ্ছে যে আল্লাহ সুস্থ করে দেন। আচ্ছা, তাহলে এখানে ওয়েন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে কি আছে? দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে ইলেক্টেড একটা কি ভার্ব? ইলেক্টেড একটা কি ভার্ব? তাহলে এই যে এখানে একটা ভার্ব আছে, হ্যাঁ, এই যে ভার্ব, এই ভার্বটার পরে দেখেন তো কয়টা অংশ আছে ভাই? এই ভার্বটার পরে অংশ আছে দুইটা। আমরা এটার উত্তর শীটটা আপনাদেরকে আমাদের পেইড ব্যাচের গ্রুপে আমরা দিয়ে দিব, ঠিক আছে? সেই উত্তর শীটটা কোথায়? উত্তর শীটটা পেইড ব্যাচে আমরা গ্রুপের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে দেখেন ভার্ব হচ্ছে ইলেক্টেড। এই ইলেক্টেড ভার্বটার পরে দেখেন দুইটা অংশ আছে। যখন দেখবেন, মনোযোগ দিয়ে শোনেন, যখন দেখবেন কোন ভার্বের পরে এরকম দুইটা অংশ আছে আর এই দুইটা অংশই একজনকে নির্দেশ করে, সেই ভার্বের নাম হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আবারও বলি, যদি কোনো ভার্বের পরে দুইটি অংশ থাকে আর দুটো অংশই একজনকে নির্দেশ করে, সেই ভার্বের নাম হবে কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। পিডিএফ লাগবে, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে এই ইলেক্টেড ভার্বটা হলো একটা ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ ইলেক্টেডের পরে আছে কি? হিম এবং ক্যাপ্টেন। যিনি হিম তিনি তো ক্যাপ্টেন, সুতরাং এটার নাম হলো ফ্যাক্টিটিভ ভার্ব। সঠিক উত্তর ফ্যাক্টিটিভ ভার্ব। এরকম যদি আমি আরো কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে বলি, খেয়াল করেন, যে আই কল হিম আ ফুল, আমি তারে বোকা বলি। দেখেন যে হিম সেই কিন্তু ফুল। তাহলে ভার্বের পরে দুটো অংশ দিয়ে একজনকে নির্দেশ করে, সেই ভার্বের নাম হবে কি ভার্ব বলেন? ফ্যাক্টিটিভ ভার্ব। আবার যদি আমি বলি যে উই মেড ইট আওয়ার টুল বক্স,
আমরা এটাকে আমাদের টুল বক্স তৈরি করলাম, বানাইলাম। দেখেন এই ইট বলতে যে বস্তুটা, সেই বস্তুটাই কিন্তু আমাদের টুল বক্স। তার মানে যা ইট তাই আমাদের টুল বক্স। সুতরাং কথা আবারও আগেরটাই, যদি কোনো ভার্বের পরে দুটো অংশ থাকে এবং দুটো অংশই একজনকে নির্দেশ করে, তাহলে বুঝে নেবেন সেই ভার্বের নাম হলো ফ্যাক্টিটিভ ভার্ব। মনে থাকবে, ফ্যাক্টিটিভ ভার্ব। তবে ভুলে গেলে চলবে না, যখন কোনো ভার্বের পূর্বের অংশ আর পরের অংশ একজনকে বুঝায়, যেমন যে হি সেই স্টুডেন্ট, এরকম পূর্বের অংশ আর পরের অংশ যখন একজনকে বুঝাবে তার নাম লিঙ্কিং ভার্ব। আর যখন দেখবেন ভার্বের পরে এরকম দুইটা অংশ আছে আর এই দুইটা অংশ একজনকে বুঝায়, তখন তার নাম হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করি এই কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আলোচনা মনোযোগী থাকেন। এবার আসি আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। খেয়াল করছেন এই বাক্যের ভার্বটাকে ড্রিমড, এই বাক্যের অবজেক্টে কে আছে? ড্রিম। এই দুইটা শব্দ কিন্তু একটা ওয়ার্ড থেকেই সৃষ্টি হয়েছে, ড্রিম, তাই না? এই ড্রিমের পাস্ট ফর্ম হয়ে গেছে ড্রিমড, আবার এই ড্রিমটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে কি? একই ধাতু থেকে ভার্ব সৃষ্টি, অবজেক্ট সৃষ্টি। এরকম যখন একই ধাতু থেকে ভার্ব আর অবজেক্ট দুটোই সৃষ্টি হয়, সেটাকে বলা হয় সমধাতুস ক্রিয়া এবং অবজেক্টটাকে বলা হয় সমধাতুস কর্ম। এটা হলো বাংলার কথা। আর যদি ইংরেজিতে বলি, যখন আপনি দেখবেন একটা বাক্যের ভার্ব এবং তার অবজেক্ট এই দুইটাই জন্ম নেয় একই ওয়ার্ড থেকে, তখন আপনি বুঝে নেবেন সেই ভার্বকে বলা হয় ইংলিশে কগনেট ভার্ব এবং সেই অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। ওকে, আমি যদি বলি হি র্যান আ রেস, খেয়াল করেন এখানে ভার্বটাকে র্যান, র্যানের জন্ম হয়েছে কই থেকে? রান থেকে। আবার অবজেক্টটাকে রেস, রেস কিন্তু একটা নাউন, এই নাউনটার জন্ম হয়েছে কই থেকে? রান থেকেই কিন্তু রেস হয়েছে। তার মানে কি দাঁড়ালো? একই ভার্ব থেকে ভার্ব সৃষ্টি, অবজেক্ট সৃষ্টি। এরকম যখন কোনো একটা ভার্ব থেকে ওই বাক্যের ভার্ব এবং অবজেক্ট দুটোই সৃষ্টি হয়, সেই ভার্বকে ইংলিশে বলা হয় কগনেট ভার্ব বা সমধাতুস ক্রিয়া এবং সেই অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট অথবা সমধাতুস কর্ম। মনে থাকবে? সো আমার এই প্রশ্নে বলছিল আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম, আন্ডারলাইন করা আছে ড্রিমে, প্রশ্ন করছে ড্রিমটা এখানে কি? যেহেতু ড্রিমটা অবজেক্ট, সুতরাং এর নাম হবে কগনেট অবজেক্ট। যদি বলতো এখানে ভার্বটা কি, তখন এর নাম হইতো কি ভার্ব বলেন? কগনেট ভার্ব। সবাই একটু আওয়াজ দেন ঠিকঠাক মতো, আপনারা কি বুঝতেছেন? যারা বুঝতেছেন আমি বলবো আজকে লাইভটা একটু আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন প্লিজ। প্রত্যেককে আমরা যারা আজকে লাইভটা দেখতেছি আপনারা টাইমলাইনে শেয়ার করে দিবেন। যখন ইএনজি লার্নিং এর এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনাদের টাইমলাইনে শোভা পাবে, তখন আমরা নিশ্চয়ই এরকম চমৎকার চমৎকার কিছু ক্লাস আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। বাট যখন আমরা দেখব আসলেন, দেখলেন, জয় করলেন, কিন্তু অন্যদেরকে দেখার সুযোগ করে দিলেন না, তখন কিন্তু আমরা এ ধরনের ক্লাস হয়তো বা আর দিব না লাইভে। আপনারা কি সেটা চান? নিশ্চয়ই চান না। আমি বলবো ভালো জিনিসগুলো সবার মাঝে শেয়ার করে দেন যেন সবাই দেখতে পায়। ওকে ফাইন, কারা কারা আজকে লাইভটা শেয়ার করে দিয়েছেন তা একটু জানাবেন, সেই শুভাকাঙ্ক্ষীদেরকে আমি একটু দেখতে চাই। এবার আসি আমার পরের প্রশ্নে। আজকের আলোচনায় যা পাবেন, পাবেন না এগুলো কোথাও। এখানে কি বলছে দেখেন, which sentence of the following is an example of cognate object? এখানে চারটা বাক্যের মধ্যে আমাকে এমন একটা বাক্য খুঁজতে হবে যে বাক্যের মধ্যে কোগনেট অবজেক্ট বলে একটা অবজেক্ট আছে। খুঁজি, তো আমরা তো দেখতেছি অপশন এ তে কি আছে? কোগনেট হলে তো সমধাতুস হইতে হবে, তাই না? তাহলে অপশন এ এখানে কল্ড মি আ ফুল, এটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারি। আচ্ছা, হি টিচেস আস ইংলিশ, আচ্ছা এটা তো সাধারণ একটা ট্রানজিটিভ ভার্ব বা একটা পজিটিভ ভার্ব হতে পারে। আপনি দেখেন অপশন সঠিক উত্তর ডি, রানী স্যাং আ সং। এই যে দুইটা শব্দ জন্ম নিয়েছে কই থেকে বলেন তো? সিং থেকে। এই সিং এরই পাস্ট ফর্ম হয়ে গেছে স্যাং, আবার সিং এরই নাউন হয়ে গেছে কি? সং। সুতরাং বুঝতে হবে এই ভার্বের নাম কগনেট ভার্ব এবং এই অবজেক্টের নাম হলো কি? কগনেট অবজেক্ট। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নতে কি আছে? হি র্যান আ রেস। এখানে র্যান একটা কি ভার্ব? দেখেন রান থেকে জন্ম নিয়েছে র্যান, রান থেকে জন্ম নিয়েছে রেস, সুতরাং এই ভার্বের নাম হলো কি ভার্ব বলেন? এই ভার্বের নাম হচ্ছে কগনেট ভার্ব বা সমধাতুস ক্রিয়া। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। কি আছে? হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডাল। এখানে এমন দুইটা ভার্ব আছে যারা কখনো কখনো বাক্যে অক্সিলারি ভার্বের কাজ করে, কখনো কখনো বাক্যে প্রিন্সিপাল ভার্বের কাজ করে। দ্যাট ইজ ওয়াই এদেরকে আসলে সেমি মডাল ভার্ব বলা হয়। এরকম সেমি মডাল ভার্ব দুইটা হচ্ছে, একটা হলো নিড আর একটা হলো ডেয়ার।
বাকি যারা আছে এরা শুধুই মডাল ভার্বের কাজ করে, এরা শুধুই মডাল ভার্ব কাজ করে, কিন্তু নিড এবং ডেয়ার কখনো মডাল ভার্ব কখনো বাক্যের প্রিন্সিপাল ভার্বের কাজ করে। মনে রাখবেন, নিড এবং ডেয়ার কখনো বাক্যের মডাল ভার্ব কখনো বাক্যের প্রিন্সিপাল ভার্বের কাজ করে। দ্যাট ইজ ওয়াই এরা না পুরোপুরি মডাল না পুরোপুরি প্রিন্সিপাল ভার্ব, বরং এদের নাম দেওয়া হয়েছে কি ভার্ব? সেমি মডাল ভার্ব। এর পরের প্রশ্নে আসেন, কি বলছে? এর পরের প্রশ্নে বলছে হি ডিড ইট। এখানে ডিড একটা কি? সাধারণভাবে হি হলো বাক্যের সাবজেক্ট, আর ডিড হলো একটা ভার্ব, আর ইট হলো একটা অবজেক্ট। এখন বলছে এখানে যে ডিডটা কি ধরনের ভার্ব। দেখেন, ডিডকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলতে পারি না, কারণ রিফ্লেক্সিভ ভার্ব তাকে বলা হয় যখন যখন অবজেক্টের জায়গায় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে। আর যদি থাকতো হি ডিড হিমসেলফ, এরকম যদি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে অবজেক্টের জায়গায়, তাহলে সেই ভার্বের নাম রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়। এটা পজিটিভ ভার্বও বলা যাবে না। পজিটিভ ভার্ব হলো নিজে না করে কাউকে দিয়ে করানো। এখানে এরকম কিছু মিন করতেছে না, পজিটিভ ভার্ব না। এটা একটা কমন ভার্ব, প্রো ভার্ব না। প্রো ভার্ব না, এই জন্য প্রো মানে পরিবর্তে, ভার্বের পরিবর্তে যদি আমরা কোনো শব্দ ব্যবহার করি সেটাকে প্রোভার্ব বলে। যেমন নাউনের পরিবর্তে কোনো শব্দ বসালে প্রোনাউন, ভার্বের পরিবর্তে কোনো শব্দ বসালে হয় প্রোভার্ব। যেমন ধরেন আমি বললাম যে আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। এখন আপনি বললেন যে সেও এটা পছন্দ করে, হ্যাঁ, হি অলসো লাইক ইট। এখন আপনি হি অলসো লাইক ইট এটা না বলে আপনি বললেন যে and so he and so does he, এভাবে আপনি দিলেন, হ্যাঁ, and so does he। এই যে ডাজ ব্যবহার করলেন, এই ডাজ দ্বারা আসলে কি বোঝাচ্ছে? মূলত এই লাইকটা কি বোঝাচ্ছে? তার মানে ভার্বের পরিবর্তে ডাজ ব্যবহার করলাম। এরকম একই ভার্বের পুনরাবৃত্তি বা রিপিটেশন এড়াতে আমরা যখন সেই ভার্ব না লিখে বরং টেন্স অনুসারে ডু ডাজ ডিড ব্যবহার করি, সেই ক্ষেত্রে সেই ডু ডাজ ডিড কে বলা হয় প্রোভার্ব। মনে রাখবেন, একই ডু ডাজ ডিড বাক্যে অক্সিলারি ভার্বেরও কাজ করে প্রশ্নবোধক কিংবা না বোধক করার ক্ষেত্রে। কিন্তু যখন দেখবেন কোন বাক্যে দুইটি ক্লোজ থাকে আর দুটো ক্লোজের ভার্ব একই রকম হয়, সেই একই ভার্বটাকে দুইবার ব্যবহার না করে দ্বিতীয়বার তার পরিবর্তে যদি আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি, সেই ক্ষেত্রে সেই ডু ডাজ ডিড কে বলা হয় প্রোভার্ব। এখন এমন যদি হয়, ধরেন কেউ আপনাকে বলেছে আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। এখন আপনি বললেন যে and so do I, তাই আমিও ভালোবাসি। এই যে ডু, এই ডু কিন্তু লাভকে মিন করতেছে, আর যা লাভকে মিন করতেছে, ভার্বকে মিন করতেছে, তার নামে কি ভার্ব? প্রোভার্ব। দ্যাট ইজ ওয়াই ডু এখানে প্রোভার্ব। কিন্তু এই বাক্যে ডিড একটা প্রোভার্ব না, তাই এটা একটা সাধারণ ভার্ব অথবা একটা কমন ভার্ব। পরের কোশ্চেনে আমরা চলে আসি। ডিপ, ফিট, সাকল, রেইজ, রেট, এই ভার্বগুলোকে কি ভার্ব বলা হয়? দেখেন, ডাইভ, ডাইভ মানে হচ্ছে ডুব দেয়া, আর ডিপ মানে হচ্ছে ডুবানো বা চুবানো। ওকে, ইট মানে হচ্ছে খাওয়া, আর ফিড মানে হচ্ছে কাউরে খাওয়ানো। সাক মানে হলো চুষে খাওয়া, আর সাকল মানে নিজে চোষা না বরং কাউরে দিয়ে চোষানো। এবার রাইজ মানে ওঠা, আর রেইজ মানে হচ্ছে ওঠানো। সিট, এসআইটি, সিট মানে বসা, আর এসিএটি, সিট মানে কাউরে বসানো। তার মানে যেটা বুঝলাম, এই ডান দিকের ভার্বগুলোর নাম হলো পজিটিভ ভার্ব, আর বাম দিকের ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে ডাইভ এর পজিটিভ হচ্ছে কি? ডিপ। ইট এর পজিটিভ হলো ফিড। সাক থেকে সাকল, রাইস থেকে রেইজ, সিট থেকে সিট। সুতরাং এইখানে বলা হয়েছে এই ভার্বগুলোর নাম কি ভার্ব? কি আর হবে? উত্তর একটাই, এগুলোর নাম হচ্ছে পজিটিভ ভার্ব। মনে থাকবে, এগুলোর নাম হলো পজিটিভ ভার্ব। আমার চিন্তা ভাবনা হচ্ছে লাইভে আমরা এমন কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো এক্সামে আপনি কমন পাওয়ার মতো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। কি ভার্ব এগুলো? পজিটিভ ভার্ব। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি আছে? মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ বিকাম আ লয়ার। এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডটা একটা কি? খেয়াল করেন, যে আমার ছোট ভাই সেই কিন্তু লয়ার হয়েছে। তাহলে বলছিলাম যে ভার্বের পূর্বের অংশ আর পরের অংশ দুটোই একজনকে নির্দেশ করে, সেই ভার্বের নাম যেন কি ভার্ব হয়? সেই ভার্বের নাম হয় লিঙ্কিং ভার্ব। কি ভার্ব হয়? লিঙ্কিং ভার্ব। সুতরাং এখানে বিকাম হচ্ছে একটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ওকে, পরের প্রশ্ন চলে যাব আমরা। পরের প্রশ্নে বলা হয়েছে I slept a sound sleep and felt better। দেখেন, এই যে ভার্ব আর এই যে অবজেক্ট দুটোরই জন্ম হয়েছে স্লিপ থেকে। স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট, আবার স্লিপেরই নাউন অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। যখন কোনো ভার্ব থেকেই, যখন একটা ধাতু থেকেই বাক্যের ভার্ব এবং অবজেক্ট সৃষ্টি হয়, তখন সেই ভার্বের নাম হয় কি ভার্ব যেন? কগনেট ভার্ব বা সমধাতুস ক্রিয়া, এবং সেই অবজেক্টের নাম হয় কগনেট অবজেক্ট অথবা সমধাতুস কর্ম। মাস্টারিং স্পোকেন ইংলিশ 0 to Pro। 0 to Pro কিংবা 0 to Hero
যদি আপনি হতে চান স্পোকেন ইংলিশ করে, স্পোকেন ইংলিশ কোর্সে আমাদের যুক্ত হতে পারেন। ইংরেজিতে কথা বলতে সবাই চায় যে ইচ্ছা মতো আমরা যদি ফরেনারদের মতো আমি যদি ইংরেজিতে বলতে পারতাম, ইংরেজিতে যদি আমি আমার প্রিয়তমার সাথে একটু কনভারসেশন করতে পারতাম, কিংবা যদি আমি তাকে সুন্দর সুন্দর মেসেজ পাঠাতে পারতাম ইংলিশে লিখে, এরকম আরো অনেক চাওয়া অপূর্ণ রয়ে গেছে অনেকেরই, শুধু স্পোকেন ইংলিশে দক্ষ না হওয়ার কারণে। যার কারণে আপনাদের ইংরেজি শেখার অনলাইনে বিশ্বস্ত প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং আয়োজন করতে যাচ্ছে মাস্টারিং স্পোকেন ইংলিশ কোর্স। সো এই কোর্সে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে, আপনি চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আপনার মুখ দিয়ে গড়গড় করে ইংরেজি না বের হওয়া পর্যন্ত এই কোর্স চলতেই থাকবে। এই কোর্সের কয়টা ক্লাস যদি বলি, ক্লাস হবে, নাম্বার অফ লেকচার হবে 70+, কিন্তু আমরা একটা গ্যারান্টি দিব, বলা যায় যতক্ষণ না আপনার মুখ দিয়ে অনর্গল ইংরেজি শব্দ বাক্য চলতেই থাকে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে লিভ দিব না, আমরা ধরে রাখবো। আপনার যেদিন মনে হবে যে আপনি যে বাংলার মতো করে চাইলে আপনি সারাদিন ঘুমে জেগে যে কোনো ক্ষেত্রে আপনি ইংরেজিতে কথোপকথন করতে পারেন, ইংরেজিতে বক্তব্য দিতে পারেন, যতদিন আপনি এই উপযোগী না হন ততদিন আপনাকে ইএনজি লার্নিং শেখাবে, প্র্যাকটিস করাবে। মাস্টারিং স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে পারবেন। আচ্ছা, এবার আমরা পরের কোর্সে যাই, পরের আমাদের প্রশ্নে যাব। পরের প্রশ্নে একটু ক্রিটিক্যাল কোশ্চেন। এই প্রশ্নটা বিগত বছরের প্রশ্ন, দেখতে মনে হয় কঠিন, আসলে কঠিন না, ঠান্ডা মাথায় বুঝছেন। এখানে 4টা বাক্য আছে, তো আপনাকে বলছে এমন একটা বাক্য খোঁজো যেখানে একটা সাবজেক্ট আছে আর এলভি মানে হলো একটা লিঙ্কিং ভার্ব আছে, ওকে, তারপরে একটা কমপ্লিমেন্ট আছে, কিন্তু সেই কমপ্লিমেন্টটা নাউন হলে চলবে না, কমপ্লিমেন্টটা যেন অ্যাডজেক্টিভের কাজ করে। এই স্ট্রাকচারটা কোন বাক্যে আছে এটা খুঁজে বের করতে বলছে, একদম সহজ কোশ্চেন। তাহলে আপনি দেখেন সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, আমরা দেখতেছি এইখানে যে ভার্বটা আছে ইজ এর পূর্বে আছে শি আর পরে আছে ইনোসেন্ট লেডি, তার মানে যে শি সেই ইনোসেন্ট লেডি, সেই দিক থেকে নিঃসন্দেহে ইজ একটা লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা সাবজেক্টও পাইলাম, লিঙ্কিং ভার্বও পেলাম, কিন্তু তারপরে যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট তো শুধু অ্যাডজেক্টিভ না, বরং এখানে আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউনও আছে। কিন্তু আমাকে প্রশ্নে বলছে যে তুমি সাবজেক্ট খুঁজো, লিঙ্কিং ভার্ব থাকতে হবে আর তারপরে শুধু একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে না। বি নাম্বার, শি লুকস লাইক অ্যান ইনোসেন্ট লেডি, এখানেও তো লেডি একটা নাউন, এটাও হচ্ছে না। সি নাম্বার সঠিক উত্তর, কারণ শি হলো সাবজেক্ট, এখানে লুকস হলো লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? কারণ যে শি সেই ইনোসেন্ট, দুইটাই একজনকে বোঝাচ্ছে, সেদিক থেকে লুক হলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে ইনোসেন্ট যেহেতু শি এর একটা কোয়ালিটি বোঝাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইনোসেন্ট হচ্ছে একটা কমপ্লিমেন্ট তো বটেই এবং অ্যাডজেক্টিভ। তাহলে আমার ওই স্ট্রাকচার মিলে গেছে অপশন সি তে, তাই সঠিক উত্তর সি। মাঝে মাঝে এরকম কিছু প্রশ্ন আসে, মাথা গরম না করে ঠান্ডা মাথায় স্ট্রাকচার মিলাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। এবার কি বলছে এই প্রশ্নে, যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং, এই বাক্যটার স্ট্রাকচার কোনটা? আমরা এখানে যাওয়ার আগে একটু দেখি, এখানে আইটা হলো বাক্যের কি সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়াকিং এটা তো ভার্ব অবশ্যই, এই ভার্বটার নাম হলো ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আর আমি হাঁটতেছিলাম, যদি প্রশ্ন করি কোথায় হাঁটতেছিলাম, কোথায় হাঁটতেছিলাম, উত্তরটা কিন্তু আসে ইন দ্য মর্নিং। আমরা কখন হাঁটতেছিলাম? ইন দ্য মর্নিং, সকালে হাঁটতেছিলাম। কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে মনে রাখবেন, কখন কোথায় কেন কিভাবে এইসব দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা এক ধরনের অ্যাডভার্ব বা ফ্রেজ হলো অ্যাডভার্বিয়াল। তাহলে একটা বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্বিয়াল। তাহলে আমার এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, আর ওয়াজ ওয়াকিং এটা হলো ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। প্রশ্ন হলো ইনট্রানজিটিভ ভার্ব কেন? বিষয়টা হলো, ধরেন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, খেয়াল করেন এই ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি যে কি খাই, উত্তর কিন্তু আসে ভাত খাই। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আপনি উত্তর পান তাহলে তার নাম হবে ট্রানজিটিভ ভার্ব। আবারও বলি, একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পেয়ে যান তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর সেই উত্তরটা হলো বাক্যের অবজেক্ট। আর যখন আপনি দেখবেন এমন একটা বাক্য যে বাক্যের ভার্বটাকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতেছেন বটে, বাট উত্তর পাওয়া যাচ্ছে না, যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, কি বাস, কাকে বাস, উত্তর কি আসে? আসে না।
যখন ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে না তখন তার নাম হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আসে তার নাম হয় ট্রানজিটিভ ভার্ব। তো আমার এখানে ভার্বটা ছিল ওয়াজ ওয়াকিং, মানে হাঁটতেছিলাম। কি হাঁটতেছিলাম, কাকে হাঁটতেছিলাম, এরকম প্রশ্নের কোনো উত্তর আসে না, দ্যাট ইজ হোয়াই এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা থাকে তাকে কিন্তু অবজেক্ট বলা যায় না। ট্রানজিটিভ ভার্বের পরেরটা যেমন অবজেক্ট হয়, ইনট্রানজিটিভ ভার্বের পরেরটা অবজেক্ট হতে পারে না, সেটা একটা অ্যাডভার্বিয়াল হতে পারে। এখন এটা কোন অ্যাডভার্বিয়াল, যেমন ইন দা মর্নিং, কখন, সকালে। আর আমরা জানি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। তার মানে এই বাক্যের স্ট্রাকচার আমরা পেয়ে গেছি, আগে সাবজেক্ট, তারপরে ইনট্রানজিটিভ ভার্ব, আর তারপর হলো অ্যাডভার্বিয়াল। যে কোনো প্রশ্নের সমাধান করতে গেলে অপশনের দিকে আগে না তাকিয়ে আগে নিজে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন, তারপর আপনি যা বুঝেছেন সেই জিনিসটা অপশনের কোথায় আছে এটা খুঁজবেন, তাহলে আপনি সঠিক উত্তর খুঁজে পাবেন। তাহলে আমার এখন কি খুঁজতে হবে, সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্বিয়াল। ওকে ফাইন, খুঁজি কোথায় আছে। এই যে সাবজেক্ট আছে ভিআই মানে ইনট্রানজিটিভ ভার্ব আর কি, আর টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা ওটা না, তাহলে আমার সঠিক উত্তরটা হবে অপশন এ, সাবজেক্ট ভিআই মানে ইনট্রানজিটিভ ভার্ব আর হলো অ্যাডভার্বিয়াল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আপনি কি ঠিকঠাক বুঝতেছেন? বুঝতেছেন সবাই? এই আমার পেইড ব্যাচ স্টুডেন্ট একটু জানান দেন, সবাই কি বুঝতেছেন ঠিকঠাক? ওকে, এবার আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি আছে দেখি। একই টাইপের প্রশ্ন। এবার আছে কি দেখি, এটা সবাইকে পারতে হবে। হুইচ ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স মাই ব্রাদার নেমড মি আকিব? আমার ভাই আমাকে আকিব নামে ডাকে। ওকে ফাইন। এই বাক্যের মধ্যে খেয়াল করেন, ভার্ব সাবজেক্টকে মাই ব্রাদার, ভার্ব কোনটা, নেমড। এখন আমি যদি বলি ডাকে, কাকে ডাকে, আমাকে ডাকে, তাহলে এই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাওয়া যায়। যেহেতু পাওয়া যায় তার মানে বুঝতে হবে এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব এটা, ট্রানজিটিভ ভার্ব। কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তার নাম হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের পরে এটা কি, মিটা কি, মিটা হলো একটা অবজেক্ট। আর এই অবজেক্টটাকে পরিপূর্ণ করছে কে, আকিব। কারণ মাই ব্রাদার নেমড মি, আমার ভাই আমার নাম দিয়েছে, কি দিছে নাম, আকিব। তার মানে এই আকিব শব্দটা ছাড়া এই বাক্যটা কিন্তু ইনকমপ্লিট, ঠিক কিনা? আকিব শব্দটা ছাড়া এই অবজেক্টটা কিন্তু ইনকমপ্লিট। যেহেতু আকিব শব্দটা, আকিব নামটা এই অবজেক্টকে কমপ্লিট করলো, সেই দিক থেকে আকিব এক ধরনের কমপ্লিমেন্ট। এবং সে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভ নাকি নাউনের, নাউনের, নাউন কমপ্লিমেন্ট। তাহলে আমার স্ট্রাকচার হবে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, নাউন কমপ্লিমেন্ট। তার মানে আমার সঠিক উত্তরটা হলো কি অপশন সি। ওকে, এবার আমার নেক্সট কোশ্চেনে কি আছে এখানে। এখানে বলেছে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দে ইলেক্টেড হিম দেয়ার লিডার। এইখানে আপনাকে স্ট্রাকচারটা খুঁজতে হবে। এবার আমি কিছু বলবো না, সবাই উত্তর করেন দেখি এখানে কোনটা স্ট্রাকচার হবে। দেখা যাক সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিতে পারে কারা। এই স্ট্রাকচার মিলাতে পারলেই বুঝবো হ্যাঁ জিনিয়াস, জিনিয়াসদের দেখা আমি পেয়েছি। এখন ইমেজ লাগবে। ওকে, তাহলে যারা প্রশ্ন উত্তর দিয়েছেন তারা মনোযোগ দেন। এখানে একই রকম ভাবে আমার বাক্যের সাবজেক্টটা হচ্ছে কে, দে। ইলেক্টেড অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অবজেক্ট আছে। এসিটা একটু গরম বেশি, এটা ট্রানজিটিভ ভার্ব। এবার হিম একটা কি, অবশ্যই একটা হিম একটা কি, অবজেক্ট। আচ্ছা, এটা একটা অবজেক্ট। আর দেয়ার লিডার, এটা কি, ওই অবজেক্টেরই একটা কমপ্লিমেন্ট, অবজেক্টেরই একটা কি, কমপ্লিমেন্ট। কিন্তু সেই কমপ্লিমেন্টটা যে আছে লিডার, লিডার একটা কি, নাউন, তার মানে নাউন কমপ্লিমেন্ট, সরি। সুতরাং আমার সঠিক উত্তর হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং নাউন কমপ্লিমেন্ট। রাইট, অপশন এ। যারা অপশন বি দিয়েছেন তাদেরকে আমি আরেকবার বোঝানোর প্রয়োজন মনে করতেছি, একটু মনোযোগ দেন। প্রথমত এটা সাবজেক্ট, ওকে, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর অবজেক্টের পরে যে অংশটুকু আছে দেয়ার লিডার, এটা কি কোনো অ্যাডজেক্টিভ? না, এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। এই জন্য এই অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নেই। তাই সঠিক উত্তর অপশন এ। যারা ভুল করে বি দিয়েছিলেন তারা আমাকে একটু জানিয়ে দেন তারা বুঝতে পারছেন কিনা। এবার আমরা নেক্সট কোশ্চেনে কি আছে এখানে। নেক্সট কোশ্চেন আছে হি রাইটস আ বুক
প্যাটার্ন অফ দিস সেন্টেন্স ইজ ড্যাশ। সে একটা বই পড়ে, এই সেন্টেন্সের প্যাটার্ন কোনটা বলেন? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, বাট একটু ঠান্ডা মাথায় বুঝায় বলতে হবে এই সেন্টেন্সের প্যাটার্ন কোনটা। হি রাইটস আ বুক। দেখি এটা কারা কারা ধরতে পারেন? এই এখানে কি একটু আটকে আছে নাকি? মনে হচ্ছে তো তাই। সবাই দ্রুত লিখবেন। ওকে, যারা ভুল করছেন তারা একটু বুঝে নেন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এখানে হিটা হলো সাবজেক্ট, রাইটস হলো ভার্ব মানে ট্রানজিটিভ ভার্ব, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, আর এটার নাম হলো ডাইরেক্ট অবজেক্ট। এর মানে কি? মানেটা বুঝাচ্ছি। যদি আমি বলি হি গেভ মি আ বুক, সে আমাকে একটা বই দিল। খেয়াল করেন এই বাক্যে ভার্বের পর অবজেক্ট কয়টা আছে? দুইটা আছে। কাকে দিল? আমাকে। কি দিল? বই। যখন কোনো ভার্বের পরে এরকম দুইটি অবজেক্ট থাকে, তার মধ্যে যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। কি বলছি? যদি কোনো ভার্বের পরে দুটি অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর নরমালি বস্তুবাচক অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে এখানে অবজেক্ট অবশ্য দুইটা না, একটাই আছে, বাট সেটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? বস্তুবাচক। এই জন্য এটাকে ইনডাইরেক্ট অবজেক্ট না বলে আমার বলতে হবে কি? ডাইরেক্ট অবজেক্ট। সুতরাং সঠিক উত্তর অপশনে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব এবং সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে আসেন। নেক্সট কোশ্চেনে কি বলছে? একই রকম ভাবে একটা প্যাটার্ন দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স শি লেফট হার লাগেজ বিহাইন্ড। সে তার লাগেজটাকে রাখলো পিছনে। এই বাক্যের স্ট্রাকচারটা আপনাদের একটু খুঁজে বের করতে হবে। সবাই একটু ভাবলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে, আর যখনই আপনি ভয় পাবেন তখনই আপনি শেষ। আর একটু যদি সাহস হয় তাহলে আপনি কিন্তু সঠিক উত্তর করতে পারবেন। সুতরাং ভয় পাওয়া যাবে না, এগিয়ে আসতে হবে, উত্তর করতে হবে, ভুল হলে হোক, সমস্যা কি? সবকিছুই সঠিক হইতে হবে কেন? সবাই উত্তর করেন, সবাই প্লিজ। ওকে, এবার দেখেন আপনাদের সঠিক উত্তর যে যা লিখছেন ঠিক আছে, সঠিক উত্তর ডি নাম্বার অপশন। বাট কেন? সি সাবজেক্ট মানেন তো না? সাবজেক্ট। লেফট কি? ভার্ব। ওকে, হার কি? হার লাগেজ কি? অবজেক্ট। সে তার লাগেজটা রাখলো কোথায়? কোথায় রেখেছে? কোথায় কোথায় কোথায়? বিহাইন্ড, পেছনে। কোথায়, কখন, কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম কি? অ্যাডভার্বিয়াল না? অ্যাডভার্বিয়াল। সুতরাং এটা তো একটা অ্যাডভার্বিয়াল। দ্যাট ইজ ওয়াই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল সঠিক উত্তর। ঠিক আছে, সবাই বুঝে গেছেন? ওকে, এবার আমরা পরের প্রশ্নে যাই। এখানে কি বলছে? জেরান ডাজ দ্য ওয়ার্ক অফ ড্যাশ। সেই আপনাদের কমন প্রশ্ন চলে আসছে। একটা জেরান্ড কিসের কাজ করে? দেখি কারা কি উত্তর করতে পারেন। একটা জেরান্ড কিসের কাজ করে? অল্প সময়ে উত্তর দিতে পারার মাঝে সার্থকতা আছে। হ্যাঁ, অধিক সময় নিয়ে উত্তর তো সবাই করতে পারে। একটা জেরান্ড বেসিক্যালি কিসের কাজ করে? আমি প্রত্যেকের কাছে এই উত্তরটা দেখতে চাই। জেরান্ড কিসের কাজ করে? আরে আমাদের এক স্যার লিখছে, সাইফুল ইসলাম স্যার আপনার কাছে তো ভালো লাগতেছে যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কি সুন্দর মন্তব্য। উনি একজন শিক্ষক, জাতির শিক্ষক। কি সুন্দর ভাবে আপনারা যারা বলেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা কি জানে, কি পড়ায়। অনেক শিক্ষক আছে যারা কয় টাকা বেতন পায় সেটা বিষয় না, তারা অনেক শেখে। আমি একটু প্রকাশ করেই দেই, এই যে ভদ্রলোক কমেন্ট বক্সে সাইফুল ইসলাম, উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উনি আমার গ্রামার কোর্সে যুক্ত আছে, উনি আমার রাইটিং কোর্সে যুক্ত আছে, উনি আমার স্পোকেন ইংলিশ কোর্সেও শীঘ্রই যুক্ত হয়ে যাবে আমার বিশ্বাস। কেন এত কিছু কেন? উনি তো পড়ান প্রাইমারি স্কুলে, এতগুলো না হলেও ওনার চলে। বাট তার কথা হলো যে আমি যদি ভালো জানি তাহলে আমার স্টুডেন্টরা ভালো শিখবে। এই কথা শুনলেই তো তারা স্যালুট করতে ইচ্ছা করে। প্রত্যেক শিক্ষকের উচিত
সে যে স্কুলেই পড়াক না কেন, অন্তত প্রাইমারি স্কুলের শিক্ষকদের ইংলিশ আর ম্যাথের ফাউন্ডেশন যা আছে তার থেকে আরো দ্বিগুণ মজবুত করা প্রত্যেক শিক্ষকের উচিত। তা না হলে এই জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে। কারণ শিক্ষক যদি দক্ষ না হতে পারে তাহলে জাতি কিভাবে দক্ষ হবে বলেন? আগে তো শিক্ষককে দক্ষ হইতে হবে। যাই হোক, আপনারা এখানে যে যা প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এবার একটু ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি। এখানে প্রশ্ন ছিল জেরান্ড কিসের কাজ করে? সঠিক উত্তর অপশন এ দিয়েছেন, কংগ্রাচুলেশনস। আ ভার্ব এন্ড নাউন। নাউন তো বটেই ভাই, ও নাউন হওয়ার আগে তো জন্ম হয়েছে কি হিসেবে? ভার্ব না? ধরেন আপনি লিখলেন ওয়াক, প্রথমত ওয়াক একটা কি? ভার্ব। ওর সাথে আইএনজি যোগ করছি, ও ভার্বই আছে, জাস্ট ভার্বটা এখন নাউনের কাজ করতেছে। এই জন্য জেরান্ড বেসিক্যালি কাজ করে একটা ভার্ব এবং নাউনের কাজ করে। দ্যাট ইজ ওয়াই সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে? ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যে ওয়ার্কিং শব্দটি ইজ, এ বা অ্যান্ড ড্যাশ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো কিন্তু একদম সহজ কোশ্চেন। আমি আমার পেইড ব্যাচের ক্লাসে কি সুন্দর করে হাতে ধরে বুঝিয়েছি, এই কথা কেউই অস্বীকার করতে পারবেন না। সুতরাং আমাকে চমৎকার ভাবে বলে দেন, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে আমি ওয়ার্কিং এর কথাই বলছি। হ্যাঁ, ওয়াকিং তো সবাই লেখে, ওয়াকিং মানে কি? হাঁটা। আমি হাঁটার কথা বলছি। আমি বলছি সকালে কাজ করলেও সেটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে ওয়ার্কিং শব্দটি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, এর মধ্যে কোনটা হবে? সবার আগে উত্তর করতে পেরেছে কে সেটা একটু দেখার বিষয়। ওকে ফাইন, অনেকে উত্তর করে ফেলছে সবার আগে। তাহলে সঠিক উত্তরটা হবে সি। সঠিক উত্তরটা হবে সি, কারণ এটা একটা জেরান্ড। প্রশ্ন হলো কেন? ওয়াই জেরান্ড কেন? দেখেন, ইজ যদি বাক্যের ভার্ব হয়, সাদা মনে কাদা নেই, সহজ করে চিন্তা করেন। ইজ যদি বাক্যের ভার্ব হয়, এটা যদি বাক্যের ভার্ব হয়, তাহলে এটা কি পুরোটাই বাক্যের সাবজেক্ট না? সাবজেক্ট, পুরোটাই হলো সাবজেক্ট। আর এই সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা থাকে নরমালি সেটা নাউনের কাজ করে। হ্যাঁ, সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ড থাকে সে নাউনের কাজ করে। আর মনে রাখবেন, যে ভার্ব আইএনজি বাক্যে নাউনের কাজ করে তাকে তো আমরা কি বলি? জেরান্ড বলি। সুতরাং এটি একটি কি হলো? জেরান্ড হয়ে গেল। আচ্ছা, এবার পরের প্রশ্নে আমরা আসি। কি বলছে? হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। খেয়াল করেন, এখানে হি হলো বাক্যের কি? সাবজেক্ট, আর ফাউন্ড হলো বাক্যের কি? ভার্ব। আচ্ছা, ওকে। এবার এখানে বলছি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, মূলত পুরোটা মিলে একটা পার্ট। এই পুরোটা মিলে আবার একটা পার্ট, মানে এই বাক্যের দুইটা অংশ। এখান থেকে এটা একটা অংশ, আবার এইখান থেকে এটা হলো আরেকটা অংশ। এই অংশটুকুর মধ্যে ভার্ব কে? ইজ। তাহলে সাবজেক্ট কে? পার্কিং। আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে এখানে পার্কিং যেহেতু সাবজেক্ট, আর সাবজেক্ট মানে কি? নাউন। আবার যদি আপনি ভুলেও উল্টা করেও চিন্তা করেন যে হি এখানে সাবজেক্ট, ফাউন্ড এখানে ভার্ব, পার্কিং এখানে অবজেক্ট, তাতেও এটা কিন্তু একটা নাউন। আর যে আইএনজি বাক্যে নাউনের কাজ করে তার নাম কি হয়? জেরান্ড হয়। সুতরাং এখানে আমার সঠিক উত্তর হবে কি বলেন? জেরান্ড। কি হবে? জেরান্ড। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। আমাকে জাস্ট একটু গরম পানি, গ্রিন টি। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। উত্তর করেন এখানে কি হবে? টু কিন্তু একটা প্রেপোজিশন। আপনারা জানেন প্রেপোজিশনের পরে যদি একটি শব্দ থাকে, প্রেপোজিশনের পরে যদি একটি শব্দ থাকে তাহলে আমরা সেই শব্দকে যেন কি বলি বলেন তো? প্রেপোজিশনের পরে যদি একটি শব্দ থাকে তাহলে আমরা সেই শব্দকে যেন কি বলি? সেই শব্দকে যেন কি বলি? সেই শব্দকে আমরা বলি জেরান্ড। কি বলি আমরা? জেরান্ড। কারণ প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেই শব্দের নাম হয় নাউন, আর যে আইএনজি নাউনের কাজ করে তার নাম জেরান্ড। আরেকবার ঠান্ডা মাথায় বোঝেন, এটা হলো প্রেপোজিশন, আর প্রেপোজিশন এর পরে অবস্থান করে কে? নাউন। আর যে আইএনজি নাউনের কাজ করে তার নাম কি হয়? জেরান্ড। সুতরাং এখানে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, এখানে ওয়াকিং হচ্ছে একটা জেরান্ড। এবার পরের কোশ্চেন আসি। দ্য ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক। এখানে আরেকটা বাক্য, দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং গুলো কি? উত্তর করেন। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই। সেটা হলো, আপনারা জানেন যে ভার্ব আইএনজি যখন বাক্যে নাউনের কাজ করে তখন তার নাম হয় কি? জেরান্ড। খুবই ভালো কথা। আর ভার্ব আইএনজি যখন বাক্যে একটা ভার্বের কাজ করে কিংবা
একটা অ্যাডজেক্টিভের কাজ করে কিংবা একটা অ্যাডভার্বের কাজ করে, তখন তার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। ভালো করে বুঝেন। তাহলে ভার্বের সাথে, সবাই একটু মনোযোগ দিও প্লিজ। ভার্বের সাথে আইএনজি দেখলেই আপনি জেরান্ড পার্টিসিপল না বলে আগে পার্টস অফ স্পিচ বোঝার চেষ্টা করবেন। যখন ভার্ব আইএনজিটা বাক্যে শুধুই একটা নাউনের কাজ করবে, তখন আমরা তাকে বলবো জেরান্ড। আর যখন দেখবেন ভার্ব আইএনজি বাক্যে একটা ভার্বের কাজ করলো, কিংবা একটা অ্যাডজেক্টিভের কাজ করলো, কিংবা একটা অ্যাডভার্বের কাজ করলো, তখন তার নাম হয়ে যাবে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কিন্তু ভার্বেরও কাজ করতে পারে, অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, অ্যাডভার্বেরও কাজ করতে পারে। সতর্ক থাকবেন। আচ্ছা, তো এইখানে যেটা হয়, ছোটবেলা থেকে আমাদের একটা নিয়ম জানা আছে। নিয়মটা কি? যে আর্টিকেল এর পরে যদি ডিটারমিনার এর পরে বা আর্টিকেল এর পরে যদি দুইটি ওয়ার্ড থাকে, তাহলে আমরা বলি প্রথমটার নাম অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টার নাম নাউন। ঠিক কি না? বলি কি না? বলি। আমি বলি এটা ছিল ছোটবেলার নিয়ম। এই নিয়মের উপর এখন যদি বড়বেলায় এসেও আপনি নির্ভর করেন, তাহলে ঝামেলা আছে, ঝামেলায় পড়ে যাবেন। আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলেই সবসময় প্রথমটা অ্যাডজেক্টিভ হয় না। তাহলে উপায় কি? উপায় খুব সহজ, খুব সহজ করে চিন্তা করবেন। বেশি জটিল করলে ঝামেলায় পড়ে যাবেন। সহজ করে চিন্তা করবেন, সবাই মনোযোগ দেন। যখন এরকম ভার্ব আইএনজি দেখবেন একটা নাউনের সামনে বসে আছে, স্টিক কি নাউন না? নাউন। যদি কোনো নাউনের সামনে এরকম ভার্ব আইএনজি কে পেয়ে যান, যদি কোনো নাউনের সামনে এরকম ভার্ব আইএনজি কে পেয়ে যান, তাহলে ছোট্ট একটা কৌশল প্রয়োগ করবেন। ওই যে ফর রিপ্লেস করা, কন্টিনিউয়াস রিপ্লেস করা, এত পেইন নেওয়ার দরকার নেই। ছোট কৌশলটা হলো, যদি আপনার মনে হয় যে এই নাউন নিজেই এই কাজটা করতেছে, কি বলছি? যদি মনে হয় এই নাউন নিজেই এই কাজটা করতেছে, ও একা একাই বা নিজেই এই কাজটা করতেছে, যদি মনে হয় এই নাউন নিজেই এই কাজটা করতেছে, তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের। আর যখন দেখবেন যে না, এই নাউন নিজে নিজে এই কাজটা করতে পারে না, তখন বুঝবেন সেটা অ্যাডজেক্টিভ না, সেটা হবে কি? নাউন। তাহলে আমি কি বলেছি? যখন কোনো নাউনের সামনে আমরা ভার্ব আইএনজি দেখব, তখন আপনি ভাববেন যে ওই নাউন নিজেই ওই কাজটা করতেছে কিনা। যদি মনে হয় নাউন নিজেই ওই কাজটা করতেছে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি মনে হয় নাউন নিজে করতে পারে না, সেই ক্ষেত্রে হবে সেটা নাউন। তাহলে এবার আসেন, ওয়াকিং স্টিক মানে হলো হাঁটার জন্য লাঠি। বৃদ্ধ মানুষরা হাঁটতে গিয়ে যে লাঠি নেয়, এখন ভাবেন তো, বৃদ্ধ লোকটা হাঁটতে পারে, বাট স্টিক কি নিজেই হাঁটে? হাঁটে না। যেহেতু নাউন নিজে কাজটা করতে পারে না, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ না, বরং এটা একটা নাউন। এটাও নাউন, ওইটাও নাউন, দুইটা মিলে কম্পাউন্ড নাউন। এখানে দেখেন ওয়াকিং স্ট্রিট, হাঁটার পথ। একটা রাস্তা কখনো নিজে নিজে হাঁটে না, সুতরাং এটা কি হবে বলেন? নাউন। আর যখন আপনি বুঝে যাবেন যে এই শব্দটা নাউন, তখন আপনাকে কে ভুল বুঝাবে বলেন যে এটা জেরান্ড? বুঝাতে পারবে? পারবে না। আপনি যেহেতু জানেন এটা নাউন, সুতরাং আপনি বুঝবেন এটা কি? জেরান্ড। এই জন্য আমি বলবো, আগে জেরান্ড পার্টিসিপল নিয়ে মরিয়া না হয়ে আগে পার্টস অফ স্পিচ বোঝা শেখেন। তাহলে কি বলেছি? কোন নাউনের সামনে ভার্ব আইএনজি থাকলে আমরা দেখবো ওই নাউন যদি নিজেই কাজটা করে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি নিজে কাজটা করতে না পারে, সেটা হবে নাউন। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে আমি একটা প্রশ্ন দিই, দেখি সলভ করতে পারেন কিনা। আমি ধরেন এবার বললাম যে আ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, একটা চলমান ছায়া। ধরেন আপনি হাঁটলে আপনার ছায়াও কিন্তু হাঁটবে। আমাকে জাস্ট বলেন এইখানে ওয়াকিংটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমি অন্য কিছু শুনতে চাই না, আমাকে দুইটার মধ্যে কোনটা সেটা বলেন। নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমাকে শুধু এই দুইটার মধ্যে অপশন আপনাদের দিয়েছে, আমি বাড়তি কিছু শুনতে চাই না। আপনারা শুধু এই দুইটার মধ্যে বলেন এটা নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা হবে। ওয়াকিং শ্যাডো, কি হবে বলেন? হ্যাঁ মৌসুমী, কি অবস্থা? তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। রাফি লিখছে নাউন, কেন? এটা হবে অ্যাডজেক্টিভ। আরে বাবা রাফি, ধরো আমি হাঁটতেছি, তো দেখো আমি যদি হাঁটি, আমার ছায়াটাও তো হাঁটবে, তাই না? আমার হাঁটার কাজ আমি আমার পা দিয়েই করব, আর আমার ছায়া ওর হাঁটার কাজ ওর মতো করে হাঁটবে, ঠিক কি না?
সো শ্যাডো নিজেই হাঁটবে। যদি বস্তুটা বা ব্যক্তিটা হাঁটে তাহলে শ্যাডো নিজেই হাঁটবে, হাঁটার কাজ সে নিজেই করবে। যেহেতু এই নাউনটা নিজেই কাজটা করবে, সুতরাং এটার নাম হবে অ্যাডজেক্টিভ। কি হবে? এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এন্ড অ্যাডজেক্টিভ মানে কি জেরাড নাকি পার্টিসিপল? পার্টিসিপল হবে। আচ্ছা, এবার যদি আমি এই টাইপের প্রশ্ন আরেকটা দেই, দেখি সবাই সলভ করতে পারে কিনা। এবার আমি দিলাম যে আ রানিং ট্রেন, চলন্ত ট্রেন। এখানে অপশন দিলাম আমি নাউন, আবার অপশন দিলাম আমি অ্যাডজেক্টিভ। উত্তরটা আগে করি সবাই, কোনটা হবে? রানিং ট্রেন। রানিং ট্রেন কোনটা হবে? সবাই উত্তর করবেন। রানিং ট্রেন নাউন নাকি অ্যাডজেক্টিভ? সদীপ কুমার, নাউন কেমনে হয়? রাইট, ট্রেন ড্রাইভার চালায় মানলাম, বাট এখানে চালানোর কথা বলেনি ভাইয়া, এখানে বলছে রান, দৌড়ানোর কথা। দৌড়ায় কি ড্রাইভার নাকি ট্রেন? ট্রেন। তুমি ওইটা নিয়ে ভাবো, কে চালায় এটা বিষয় না, এই কাজটা এই নাউন নিজে করে কিনা সেটা ভাবতে হবে। রান করার কাজ তো ট্রেন নিজেই করে, সুতরাং এটা হবে কি? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এবার আমরা লাইনে আসি। এবার রানিং শব্দটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। যদি এটা অ্যাডজেক্টিভই হয়, তাহলে এখন যদি আমি অপশন দেই যে এটার নাম জেরান্ড নাকি এটার নাম পার্টিসিপল, তাহলে কোনটা হবে? অপশন দুইটা, জেরান্ড নাকি পার্টিসিপল, তাহলে কোনটা হবে? এটা জেরান্ড নাকি পার্টিসিপল, কোনটা হবে? দ্রুত উত্তর করবো সবাই। জেরান্ড নাকি পার্টিসিপল? সবার রেসপন্স চাই। না না, এখন আমার অপশন জেরান্ড নাকি পার্টিসিপল। রাইট, রাফি এবার ঠিক লিখছে। ওকে, হোয়ার ইজ আরিশা? তাহলে এখানে কোনটা হবে? পার্টিসিপল হবে, কারণ যে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম পার্টিসিপল, তাই না? ওকে, এবার আপনাদেরকে আমি একটু বিপদে ফেলাই দিব। এবার আমি অপশন দিলাম এটা জেরান্ড পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ। উত্তর দিতে হবে যে কোনো একটা, উত্তর করতে হবে যে কোনো একটা। উত্তর করেন দেখি। এটা নিয়ে সারা দেশ জুড়ে সমস্যা আছে যে কোনটা দিব, আজকে সমাধান করে দিব। জেরান্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভ তিনটাই আছে, কোনটা করবেন? উত্তর কোনটা করবেন? ওকে, এবার আসেন। মাঝে মাঝে আমরা কিছু ভুল কাজ করলে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে বলে, তুমি যে কাজটা করেছো তোমার কি বিবেক বলে কিছু নেই? তো যারা উত্তর দিয়েছেন পার্টিসিপল, তাদেরকে এখন আমি একটু মজা করে বলতে চাই, আপনার কি বিবেক বলে কিছু নাই? অবাক হচ্ছেন? মনোযোগ দেন। এখানে উত্তর পার্টিসিপলও অ্যাডজেক্টিভও, কোনো সন্দেহ নাই, বাট আপনাকে নিতে হবে একটা। একবার নিজের বিবেক দিয়ে ভাবেন তো, পার্টিসিপল মানে কি? পার্টিসিপল কাকে বলে? একটা ওয়ার্ড যদি পার্টিসিপল হয়, পার্টিসিপল মানে সে কোন কোন পার্ট অফ স্পিচ হয়। যেমন জেরান্ড মানে শুধুই নাউন হয়, পার্টিসিপল মানে কি শুধু একটা ওয়ার্ড হবে না। পার্টিসিপল মানে কি কি হয়? পার্টিসিপল মানে সেটা ভার্ব হয়, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা অ্যাডভার্বও হতে পারে। কথা বলেন ঠিক কি না? পার্টিসিপল মানে ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। এখন যদি আপনি এখানে পার্টিসিপলে ক্লিক করেন, তাহলে আপনি কি মিন করতেছেন? এখানে পার্টিসিপলে ক্লিক করা মানে আপনি স্বজ্ঞানে মেনে নিচ্ছেন, আপনি বলতেছেন যে আমি এই মর্মে শপথ করিতেছি যে, আমি এই মর্মে ঘোষণা করিতেছি যে এই রানিং শব্দটি একই সাথে একটি ভার্ব, একটি অ্যাডজেক্টিভ এবং একটি অ্যাডভার্ব। বিষয়টা ঢুকছে মাথায়? এটা কি একই সাথে ভার্ব,
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই যদি বলেন যে হ্যাঁ তিনটাই, তাহলে ঠিক আছে। কোনোভাবেই তো এই ওয়ার্ডটা একই সাথে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না। তাহলে আমি পার্টিসিপলের মতো অস্পষ্ট অপশন দেওয়ার চেয়ে স্পষ্ট উত্তর দিব কোনটা? অ্যাডজেক্টিভ। কারণ আমি অ্যাডজেক্টিভ বলা মানে অটোমেটিক্যালি সেটা পার্টিসিপলকেই বুঝাবে, কারণ প্রতিটা অ্যাডজেক্টিভ আইএনজি যোগ হলে একটা পার্টিসিপলই হয়। কিন্তু পার্টিসিপল বলা মানে ওটা কি শুধুই অ্যাডজেক্টিভকে বুঝাবে? বুঝাবে না। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে অপশনে কোনটা আসলে কোনটা দিব? এগুলো সারা জীবন মুখস্থ করছেন আর না, এভাবে মুখস্থ করে লেখাপড়া হয় না। নিজের ব্রেইন, বিবেক, মস্তিষ্ক দিয়ে বুঝবেন। নিজেকে প্রশ্ন করবেন, হোয়াট শুড ডু আই, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, এটা নিজের বিবেক দিয়ে বুঝবেন। আপনি যদি পার্টিসিপল দেন, আপনি মেনে নিচ্ছেন এটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ও তো আসলে তিনটা না, ও তো শুধু অ্যাডজেক্টিভ, তাহলে আপনি অ্যাডজেক্টিভ দিবেন। আমার মনে হয় ব্যাপারটা অনেককে ভাবাচ্ছে। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। এবার দেখি আপনাদেরকে আমি আরেকটা প্রশ্ন দিই। ধরেন এবার অপশনে অ্যাডজেক্টিভ নাই, আছে অ্যাডভার্ব, তখন আপনি কি করবেন? তখন আপনি পার্টিসিপল দিবেন, কারণ এ তো অ্যাডভার্ব না। তখন পার্টিসিপল দিলে হয়তো অ্যাডজেক্টিভকেই বুঝাবে, কারণ অ্যাডভার্ব তো আর উত্তর না। এবার দেখি আপনারা কি করেন। খেলা জমে গেছে, একটু খেলেন মনোযোগ দিয়ে। এবার আমি লিখলাম সরি, বার্কিং ডগ, মানে যে কুত্তা ঘেউ ঘেউ করতেছে এমন কুকুরকে বোঝাচ্ছে। একটা অপশন আমি দিলাম যে এখানে বার্কিংটা একটা নাউন, আর একটা অপশন দিলাম বার্কিংটা একটা অ্যাডজেক্টিভ। এই দুটার মধ্যে কি উত্তর করেন? নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা হবে বলেন? নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা হবে? না সাইফুল ইসলাম, আপনার একটু উল্টা হয়ে গেছে। ওটা আপনি বলতে পারেন all adjective may be participle but all participle may not be only adjective. ওকে, একজন উত্তর করছে পার্টিসিপল, আমি তো অপশনে পার্টিসিপলই দেই নাই, আমি উত্তর দিচ্ছি নাউন আর অ্যাডজেক্টিভ। ওরে বাঙালি, নাউন আর অ্যাডজেক্টিভ দিচ্ছি আমি অপশন, এর মধ্যে কোনটা হবে? অ্যাডজেক্টিভ হবে, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে। কারণ কি? কারণ এই কুত্তা নিজেই বার্ক করার কাজটা করে। আমি বলছিলাম কোন আইএনজি যদি নাউনের সামনে থাকে জাস্ট একবার মিলাবেন ওই নাউন নিজেই কাজটা করে কিনা। যদি মনে হয় নাউন নিজেই কাজটা করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর নাউন নিজে কাজটা করতে না পারলে সেটা নাউন হবে অ্যাডজেক্টিভ। এখন আমি অপশন বাড়াই দিলাম, এখন আমি অপশনে দিলাম যে এটা পার্টিসিপল নাকি এটা জেরান্ট। অপশন আপনার জন্য হলো চারটা, কোনটা দিবেন? বুঝে শুনে উত্তর করেন, কোনটা দিবেন? উত্তর দেন, কোনটা দিবেন? এভাবে এভাবে কখনোই জেরান পার্টিসিপল কোথাও শিখতে পারবেন না, মোটামুটি নিশ্চিত থাকেন। স্যার হয়তো ধমক দিয়ে বলবে আরে এটা অ্যাডজেক্টিভ হবে বা পার্টিসিপল হবে। স্যার যদি জিজ্ঞাসা যায় স্যার কেন হবে একটু বুঝেন না, তুমি বেশি বুঝছো না, তুমি ছেলেটা আসলে বেয়াদব, এত প্রশ্ন করো কেন? এমনই হয়। আমার ক্লাসে মন খুলে প্রশ্ন করার সুযোগ আমি দিই এই কারণে, এই দুঃখের জায়গা থেকে। আরে ভাই আমি যদি ক্লাসে আইসা মন খুলে প্রশ্ন করতেই না পারি তাহলে আমি তার কাছে গিয়ে কি লাভ আমার? আমি কি জানবো, কি শিখবো? ওকে, শাবাশ। আমার সার্থকতা এখানেই যে সবাই সঠিক উত্তর দিতেছেন। এখানে উত্তরটা হবে অ্যাডজেক্টিভ, কারণ পার্টিসিপল বললে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই হতে পারে। বাহ, বুঝে গেছেন। ওকে, এখন যদি কথার কথা অপশনে আমার অ্যাডজেক্টিভ না থাকতো তাহলে হয়তো আমি পার্টিসিপল দিতাম। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন কোন নাউনের সামনে এরকম আইএমজি থাকবে আমরা দেখবো ওই নাউন নিজে নিজে যদি কাজটা করতে পারে সে অ্যাডজেক্টিভের কাজ করবে, আর নাউন নিজে কাজটা করতে না পারলে সেটি নাউনের কাজ করবে। ওকে, নেক্সট কোশ্চেন ফর ইউ। I will not let you go in this sentence go is ever and dash। এখানে গোটা এক ধরনের কি? গো ইনফিনিটিভ, গো পার্টিসিপল, গো জেরান্ট, গো ভার্বাল নাউন।
এখানে গোটা এক ধরনের কি? সবাই উত্তর করেন। এখানে গোটা এক ধরনের কি? সবাই উত্তর করবো আমরা। গো, আই উইল নট লেট ইউ গো, আমি তোমারে যাইতে দিব না, কোথাও যেতে দিব না। এখানে গোটা এক ধরনের কি? জেরান্ড, ভার্বাল নাউন, ইনফিনিটিভ নাকি পার্টিসিপল, কোনটা হবে? শুনেন, লেট, এই লেটের একটা ব্যাপার আছে। এই লেট মানে হলো পারমিট টু। লেট মানে কি বলেন? পারমিট টু, পারমিট টু। লেট যা পারমিট টু তা, যদি তাই হয় তাহলে আমি এই লেটের পরিবর্তে যদি লিখি পারমিট টু, তাহলে বাক্যটা কি হয়? আই উইল নট পারমিট ইউ টু গো, আই উইল নট পারমিট ইউ টু গো, এমন হয় না? এমনই হয়। তার মানে যদি আমি এভাবে লিখতাম বাক্যটা, তখন কিন্তু গো এর সামনে একটা টু থাকতো। আর যদি টু গো কে দেখিয়ে আপনাকে বলতাম যে এটা কি, সবাই কিন্তু চোখ খুলে কিংবা চোখ বন্ধ করে বলতেন কি বলেন? ইনফিনিটিভ। আসলে এখনো এটা ইনফিনিটিভ। মনে রাখবেন, লেট মানে যেহেতু পারমিট টু, তাই লেটের পরে যে ভার্বটা থাকে সেটা এক ধরনের বেয়ার ইনফিনিটিভ, মানে সেখানে টুটা থাকে বা টুটা উজ্জ থাকে, যাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। মোটা দাগে যদি বলি তাহলে বলতে হবে কি বলেন? ইনফিনিটিভ। মনে রাখবেন, লেট মানে যেহেতু পারমিট টু, সো লেটের পরবর্তী ভার্বের বেস ফর্মের পূর্বে অবশ্যই একটা টু গোপন থাকে, যাকে বলে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। তাহলে এখানে লেটটা একটা কি বলছে? গোটা কি? গোটা হচ্ছে এক ধরনের ইনফিনিটিভ। নেক্সট কোশ্চেন আসেন, আ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে বার্কিং শব্দটা কিসের কাজ করছে? ঠান্ডা মাথায় বুঝে উত্তর দেন। নাউন এন্ড ভার্ব, নাউন এন্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড কনজাংশন। কি যা এখন না, পরে লাগবে না, এখন হয়ে গেছে। ও উত্তর করেন, দ্রুত উত্তর করেন। এখানে এখানে অপশনে দুটো করে ওয়ার্ড আছে, আপনি সেটা অনুযায়ী মাথায় দিবেন, কোনো সমস্যা নাই। A barking dog seldom bites, এই ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, মানে যে কুত্তা একটু বেশি ঘেউ ঘেউ করে এই কুত্তা আসলে কামড়ায় কম, কথা সত্য। এটা দিয়ে আমি দেখছি যে অনেক পুরুষ আছে তারা হচ্ছে যা, বা অনেক নারীও আছে তারা হাজবেন্ডরে বুঝায় যে দেখো আমি একটু মুখে বেশি বেশি কথা বলি, কিন্তু আমি আসলে তোমার কামড় দিব না। হ্যাঁ, মানে এটা বোঝানোর চেষ্টা করো। অনেকে আর বলে দেখো আমি একটু অল্পতে রেগে যাই, কিন্তু আমি মানুষ ভালো। এখান থেকে বুঝায় যে ঘেউ ঘেউ করা কুকুর নাকি কদাচিৎ কামড়ায়। তাহলে এখানে কি দিয়েছেন আপনার? সঠিক উত্তর সি হবে, রাইট। এটা মূলত একটা অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভ হলো তার জন্ম তো ভার্ব থেকে, সুতরাং ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। সঠিক উত্তর অপশন সি। বাহ, চমৎকার। ওকে, নেক্সট কোশ্চেন। আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, হোয়াট রোলিং ইজ? খেয়াল করেন, এই যে এখানে রোলিং, রোলিং স্টোন। আমি বলছিলাম যখন কোনো আইএনজি এরকম নাউনের সামনে থাকবে, আপনার জাস্ট একবার ভাববেন ওই নাউন নিজে নিজে কাজটা করতে পারে নাকি পারে না। রোলিং স্টোন হচ্ছে, স্টোন মানে কি? পাথর। যে পাথর এরকম রোল করে, গড়িয়ে গড়িয়ে যায়। পানির মধ্যে পাথর থাকলে পাথরগুলো স্থির থাকে না, গড়িয়ে গড়িয়ে যায়। তাহলে যদি নাউন নিজে নিজেই কাজটা করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর নিজে নিজে কাজটি করতে না পারলে সেটি হবে একটা নাউন। উত্তর করেন কি হবে? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? দুইটাই সঠিক উত্তর। এটা একদিকে পার্টিসিপল, আরেকদিকে অ্যাডজেক্টিভ। এই জাতিকে আমি এখনো বুঝাইতে পারলাম না উত্তর কোনটা হবে। তারপরও অনেকে ভুল উত্তর করে, কারণ কি? এর আগের জন্মে ঠাডা পোড়া মুখস্থ করছে অনেকেই, সেটা এখনো ভুলতে পারতেছে না। কিন্তু আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা এটা ভুল করবে বলে আমি বিশ্বাস করি না। উত্তর কি হবে বলেন? রাফি দিয়েছে অ্যাডজেক্টিভ, রাফি দিয়েছে অ্যাডজেক্টিভ, শাহিনুর অ্যাডজেক্টিভ, মৌসুমী তো একদম ভুল করে ফেলছে, জান্নাতুল ফেরদৌস ভুল করেছে, অ্যাডজেক্টিভ দিয়েছে, গুড, অ্যাডজেক্টিভ। সঠিক উত্তর অ্যাডজেক্টিভ। সমাধানটা বুঝেন। এখানে যে পাথর যখন গড়িয়ে গড়িয়ে যায়, আমরা কি পাথরের পেছন থেকে ধাক্কা দেই যে বাবা তুমি গড়িয়ে যাও গড়িয়ে যাও গড়িয়ে যাও? দেই না, ও ওর গতিতেই গড়িয়ে যায়। গড়ানোর কাজ ওই করে, সেটা স্রোতের ধাক্কায় হোক আর যে কোনো ধাক্কাই হোক, গড়ানোর কাজ তো সেই করে। তার মানে এই স্টোন নাউনটা নিজেই কাজটা করে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। এখন যে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম পার্টিসিপল হয়, এটা আমরা জানি।
পাশাপাশি আপনার এটা ভুলে গেলে চলবে না যে পার্টিসিপল মানে শুধু অ্যাডজেক্টিভ না, একটা অ্যাডভার্বকেও আমরা পার্টিসিপল বলি, একটা ভার্বকেও আমরা পার্টিসিপল বলি। মানে একটা আইএনজি যুক্ত শব্দ যদি ভার্ব হয় সেটাও পার্টিসিপল, যদি একটা আইএনজি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হয় সেটাও পার্টিসিপল, যদি একটা আইএনজি যুক্ত শব্দ অ্যাডভার্ব হয় সেটাও কি পার্টিসিপল। তো আপনি যদি চিহ্নিত করেন যেখানে রোলিংটা পার্টিসিপল, এটাকে আপনি পার্টিসিপল দাবি করার মানে হলো আপনি মনে প্রাণে বিশ্বাস করেন এই ওয়ার্ডটা ভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ঠিক কি না? আপনি এটাকে পার্টিসিপল দাবি করা মানে আপনাকে ধরে নিতে হবে আপনি বিশ্বাস করেন এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিংবা ভার্ব। আসলে কি একাই সব? না, এ শুধু কি? শুধু অ্যাডজেক্টিভ। এই জন্য পার্টিসিপল উত্তর দেওয়ার চেয়ে অ্যাডজেক্টিভ উত্তর দেওয়া উচিত, কারণ এটা সুস্পষ্ট তথ্য দিচ্ছে। অ্যাডজেক্টিভ বললে শুধু অ্যাডজেক্টিভকে বুঝাবে এবং পার্টিসিপলকে বুঝাবে, কিন্তু শুধু পার্টিসিপল বললে তো আপনার শুধু অ্যাডজেক্টিভকে বুঝাবে না। পার্টিসিপল মানে তো অ্যাডভার্ব হইতে পারে, কারণ অ্যাডভার্বের কাজও করে পার্টিসিপল। পার্টিসিপল মানে তো একটা ভার্ব হইতে পারে, এই জন্যই উত্তরটা হবে এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যারা ভুল করছেন কিন্তু আমার ব্যাখ্যা শোনার পর বুঝছেন, তারা একটু কমেন্টে বলেন তো যে বুঝতে পারছি, আমার একটু দেখলে ভালো লাগবে। আমি চেষ্টা করতেছি বোঝানোর। যারা ভুল করার পরে বুঝতে পারছেন তারা একটু আমাকে লিখেন না কমেন্ট বক্সে, একটু যদি বুঝতে পারেন। এটা কি চা? দুধ চা নাকি র চা নাকি লেবু চা? বেশি হয়ে গেছে না? না, কেউ জানাচ্ছে না বুঝতে পারছে কিনা। আজকে লাইভ এখানে বন্ধ থাক। এই বুঝায় যদি রেসপন্স করতে না পারেন বুঝা লাভ নেই, থাক আজকে এই পর্যন্তই থাক। একজন বলছে গুগলিতে পড়ে যাই। কেন পড়বা? আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো, তুমি ধাঁধায় পড়ার তো কোনো সুযোগই নাই। এই সজীব, বোঝো, যেটুকু বুঝাই ওইটুকু বোঝো। ধরো আমি তোমাকে শেখাইছি যে যখন কোনো ভার্বের সাথে আইএনজি দেখবা, ওইটা যদি একটা ভার্বের কাজ করে কিংবা যদি একটা অ্যাডজেক্টিভের কাজ করে কিংবা যদি একটা অ্যাডভার্বের কাজ করে, তাহলে তার নাম হবে পার্টিসিপল। মনোযোগ দিয়ে কথা বুঝো, তোমরা আগের জিনিস ভুলতে চাও না তাই গুগলিতে পড়ে যাও। আর যদি আইএনজিটা শুধু নাউনের কাজ করে তার নাম হবে জেরান্ড। অর্থাৎ যে আইএনজি নাউন হবে তার পরিচয় একটাই, সে জেরান্ড। তার মানে জেরান্ড শুধু নাউনের কাজ করবে। আর যে আইএনজি ভার্ব হবে কিংবা অ্যাডজেক্টিভ হবে কিংবা অ্যাডভার্ব হবে তার নাম হবে পার্টিসিপল। তার মানে কি? তার মানে পার্টিসিপল, জেরান্ড যেমন শুধু নাউন, পার্টিসিপল কিন্তু শুধু একটা না। পার্টিসিপল মানে ওটা ভার্ব হইতে পারে, ওটা অ্যাডজেক্টিভ হইতে পারে, কোনো অ্যাডভার্ব হইতে পারে। অর্থাৎ তুমি একটা আইএনজি যুক্ত শব্দ দেখে যদি বলো যে ভাই এটার নাম পার্টিসিপল, ওইটার মানে আমি বুঝে নিব তুমি যেহেতু বলছো ওরে পার্টিসিপল, তার মানে ও ভার্ব হইতে পারে, ও অ্যাডজেক্টিভ হইতে পারে, ও অ্যাডভার্ব হইতে পারে। সহজ কথা, ঠিক কিনা? তো এখন তোমরা যদি এই ওয়ার্ডটাকে কেউ বলো যে এটা পার্টিসিপল, তাহলে আমি বা পাঠক কি ধরে নিবে? তুমি এটাকে পার্টিসিপল দাবি করছো মানে আমার সাদা মনে কোনো কাদা নাই, আমি ধরে নিব তুমি এটাকে পার্টিসিপল দাবি করছো মানে তুমি বলতে চাও এটা ভার্ব, তুমি বলতে চাও এটা অ্যাডজেক্টিভ, আবার তুমি বলতে চাও এটা অ্যাডভার্ব। এটা কখনো হয়? ও কখনো একই সাথে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই? তিনটা না, ও শুধু কি অ্যাডজেক্টিভ। এই জন্য বলছি এরকম ক্ষেত্রে এই অস্পষ্ট ভাবে পার্টিসিপল কি উত্তর করার চেয়ে স্পষ্ট ভাবে অ্যাডজেক্টিভ উত্তর করা উচিত। এখন যদি কথার কথা অপশনে তোমার অ্যাডজেক্টিভ না থাকতো তো তুমি বাধ্য হয়ে পার্টিসিপল নিতা। সদীপ, অনেকক্ষণ চেষ্টা করছি, তুমি কি বুঝছো কিনা আমরা জানো। ওকে, শান্ত, বুঝে গেছেন। আই সজীব, বুঝেছো কিনা জানাও।
নাই, এমন হয়। এই এই ছেলের জন্য আমি এত সুন্দর করে বুঝাইলাম, এখন দেখা যাচ্ছে যে ও লাইভে নাই, ও হচ্ছে যে মুরগির মাংস দিয়ে খাইতে বসে গেছে। আচ্ছা, এরপরে যাই। এবার কি বলছে? এইবার ভুল করলে সজীবের খবর আছে। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। এইখানে রানিংটা কি? উত্তর করেন। দেখছেন, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত আছে আমাদের সাইফুল ইসলাম ভাই, কি সুন্দর লিখতেছে। হ্যাঁ, গুড। এবার সবাই উত্তর দিয়েছে কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখানে তো কিছু করার নেই, অ্যাডজেক্টিভই তো উত্তর, অপশন অ্যাডজেক্টিভই হচ্ছে। এখন যদি এখানে পার্টিসিপলও থাকতো, ধরেন এখানে পার্টিসিপল আছে, তখন কি করতেন? উত্তর করেন। এখন পার্টিসিপল আছে, অ্যাডজেক্টিভ আছে, কি করতেন? শাবাশ। পার্টিসিপল থাকলেও উত্তর করতেন অ্যাডজেক্টিভ, কারণ পার্টিসিপল মানে অস্পষ্ট ব্যাপার। ওকে, এবার দেখি কি করেন। পার্টস অফ স্পিচটা আগে বোঝার চেষ্টা করবেন, আগে জিরান পার্টিসিপল না, আগে পার্টস অফ স্পিচ বুঝবেন, তাহলে সব বের হবে। শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। সে নাচতে নাচতে চলে গেল। তাহলে ডান্সিং এর সাথে কিসের সম্পর্ক? যাওয়ার সম্পর্ক। যে শব্দটা ভার্বকে মডিফাই করে তার নাম যেন কি, আমি বলবো না, উত্তর করেন। উত্তর করেন এবার সবাই। দ্রুত সবাই উত্তর করবো। সুলতানা সুইটি, তোমার যদি আমি দেখা পাই, তোমার মাথায় এটা দিয়ে এটা বাড়ি দিব। দুষ্টু মেয়ে, তুমি ভুল করতেছো কিভাবে? তোমার খবর আছে, দেখা পাইলে তোমার মিনিমাম আমি 500 টাকা জরিমানা করব। এটা অ্যাডজেক্টিভ কেমনে হয়? শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। সে কিভাবে চলে গেল? নাচতে নাচতে চলে গেল। আমি তো দেখিয়েই দিছি যে এই শব্দটাই ভার্বকে মডিফাই করে। এই যে ভার্বকে মডিফাই করে তার নাম কি, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আমি তো এখানে আঙ্গুল দিয়ে বুঝাই দিছি যে এটা ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়। তো অপশনের কি কোথাও অ্যাডভার্ব আছে? আছে কোথাও? দেয়ার ইজ নো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব যদি না থাকে তাহলে কি করব? তাহলে পার্টিসিপল দিব, কারণ পার্টিসিপল বললে তো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব তিনটা কি বোঝাতে পারে, তখন আমি পার্টিসিপল দিব। কথা কি বুঝলেন? এখন যদি এমন হইতো যে এই প্রশ্নের জন্য 5টা অপশন দিছে, ধর আমি যদি একটা অপশন কাটে দিতাম, আমি এখানে জেরান কাইটা অপশন দিলাম অ্যাডভার্ব, তখন উত্তর কি হতো বলেন? তখন উত্তর কি হতো? সবাই উত্তর করবো দ্রুত। তখন উত্তর কি হতো? হ্যাঁ, তখন অ্যাডভার্ব হতো, তখন অ্যাডভার্ব হতো। সুইটি তুমি কই? তুমি কি কান্না করে চলে গেছো নাকি? রাগ করেছো? আচ্ছা, তখন উত্তর হবে অ্যাডভার্ব। এখন আমি তৃপ্তি পাচ্ছি যে আমি বুঝাইতে পারছি অ্যাডভার্ব হবে, কারণ পার্টিসিপল বলা মানে অ্যাডজেক্টিভও হইতে পারে। যেহেতু আমার স্পষ্ট উত্তর আছে অ্যাডভার্ব, তাহলে আমি অ্যাডভার্বই নিব। আহ, শুনে ভালো লাগলো এখন। হ্যাঁ সজীব, থ্যাংক ইউ। এবার আসি আমরা পরের প্রশ্নে কি আছে। এবার বলছে শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। এখানেও ডান্সিং দিছি, জাস্ট অপশনটা একটু ভিন্ন করে ঘুরাই দিছি। এখন উত্তর কি হবে বলেন?
না জি না, তুমি এর উত্তর সঠিক করো। সুলতানা, শি ওয়েন্ট আওয়ে ডান্সিং, এখানে উত্তর কি হবে বলো, সবার আগে উত্তর করো। এই আতিফ আসলাম তন্ময়, কই থেকে বের হলা তুমি, কেমন আছো? রাইট, এখন উত্তর কি হবে? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব 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 অ্যাডভার্ব। শান্ত অশান্ত উত্তর দিয়েছে। এখন উত্তরটা আমি দিব অবশ্যই অ্যাডভার্ব, কারণ আমার পার্টিসিপলের উত্তর অ্যাডভার্বের উত্তর, বাট আমি পার্টিসিপল বললে তো তিনটা অপশন হয়ে যায়, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমি সুস্পষ্টভাবে অ্যাডভার্ব দিব। এ বলছে দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। ওকে, এখানে আপনাকে একটা ভার্ব দিতে হবে। হু স্ট্যান্ডিং, ইজ স্ট্যান্ডিং, স্ট্যান্ডস অর স্ট্যান্ডিং, কোনটা হবে এখানে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর বলেন, কোনটা হবে সঠিক উত্তর? মনোযোগ দিয়ে শোনেন, এখানে অপশন এ দেওয়ার কোনো সুযোগই নাই, কারণ রিলেটিভ প্রোনাউন হু দিয়েছেন, তারপর কোনো ভার্ব নাই, অ্যামিজ আর ওয়াজ ওয়ার নাই, শুধু শুধু একটা আইএনজি কখনো হতে পারে না, এটা ভুল। আর বি নাম্বারও হবে না, এই জন্যই হবে না, এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা অংশকে কানেক্ট করার জন্য তো একটা কনজাংশন লাগবে, সেটা কি এখানে আছে? নাই। তাহলে কি হয়? দ্য টল ম্যান, দ্য টল জেন্টলম্যান ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক, হয় না, এটাও ভুল। বাকি হলো স্ট্যান্ডস আর স্ট্যান্ডিং। যেহেতু লোকটা দাঁড়িয়ে ছিল চলমান অবস্থা, সুতরাং এখানে সঠিক উত্তরটা হবে ডি নাম্বার অপশন, স্ট্যান্ডিং। ওকে, তাহলে এভাবে একটা নাউনের পাশে এভাবে এই পুরো অংশটাই কিন্তু বাক্যের সাবজেক্ট, ভালো করে খেয়াল করেন, এই পুরো অংশটাই বাক্যের কি? সাবজেক্ট, আর তার ভার্ব হচ্ছে ইজ। যখন আপনারা দেখবেন এরকম সাবজেক্টের স্থানে একটা ফ্রেজ আছে, কিংবা যখন দেখবেন এরকম নাউনের পাশে একটা ভার্বের অপশন আছে, নাউনের পাশে ভার্বের অপশন মানে ওই ভার্বটাকে আপনি দুইটা কাজ করতে পারেন। নাউনের পাশে ভার্বের অপশন মানে ওই ভার্বটার জন্য আপনি দুইটা অপশন নিতে পারেন। যখন দেখবেন যে কোনো বাক্যের সাবজেক্টটা একটা বড় ফ্রেজ, কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজের কাজ করেছে, অথবা যখন দেখবেন নাউনের পাশে একটা ভার্ব অবস্থান করতেছে, ওই ভার্বটাকে আপনি দুইটা অপশনে রূপান্তর করতে পারেন। একটা হলো ওই ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করতে পারেন, কিংবা ওই ভার্বের আপনি পাস্ট পার্টিসিপল যোগ করতে পারেন। যদি মনে হয় যে ওই নাউনটা নিজেই কাজটা করতেছে, তাহলে আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। আর যখন মনে হবে যে ওই নাউন নিজে কাজটা করতেছে না, তখন আপনি ভার্বের কি করবেন? পাস্ট পার্টিসিপল করবেন। আর একবার বলি, যখন কোনো বাক্যের সাবজেক্টে আপনি দেখবেন নাউনের পাশে একটা ভার্ব আছে, আপনি ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন যদি মনে হয় নাউন নিজেই কাজটা করে। আর যদি মনে হয় যে নাউন নিজে কাজটা করতে পারে না, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিবেন। তাহলে এখানে দাঁড়িয়ে থাকার কাজটা তো নিজেই করে, তাহলে এখানে স্ট্যান্ডিং হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি আপনারা পরেরটা পারেন কিনা। এখানেও কিন্তু নাউন আছে, দ্য ব্রিজ, নাউনের পাশে আপনাকে ভার্ব বসাতে হবে। দেখি কি করেন। অনেকক্ষণ বকবক করলাম, বুঝেন কিনা দেখা যাক। নাউনের পাশে ভার্ব থাকা মানে আমি যা বলেছিলাম। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ভাই কমেন্ট তো এটাই প্রথম দেখলাম, এর আগের গুলো চোখে পড়ে নেই। আচ্ছা, তাহলে দ্য ব্রিজ কনস্ট্রাক্টিং, কনস্ট্রাক্টেড, হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, হ্যাজ কনস্ট্রাক্টেড। বলেছিলাম নাউনের পাশে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বটা নন ফাইনাইট ভার্ব হিসেবে লিখতে গিয়ে ভার্বের সাথে আইএনজি করা যেতে পারে, কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল করা যেতে পারে। যদি মনে হয় নাউন নিজে নিজেই কাজটা করে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। আর যদি মনে হয় নাউন নিজে নিজেই কাজটা করে না, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আশা করি এ জাতি বুঝে গেছে। সবাই উত্তর দিয়েছে কনস্ট্রাক্টেড, কারণ ব্রিজ কখনো একা একা কনস্ট্রাক্ট হয় না। এই মারুতালি, কি সুন্দর, সবাই বুঝে গেছে, ব্রিজ কখনো একা একা কনস্ট্রাক্ট হতে পারে না। সুতরাং V3 হবে, কনস্ট্রাক্টেড। সঠিক উত্তর বি। বাহ, মজার বিষয়। দেখি আরেকটু পরীক্ষা নিয়ে দেখি। আমি বললাম যে
দা চেয়ার, দা চেয়ার বাইং, বাইং অথবা বট, বট ফ্রম দা মার্কেট, বাজার থেকে কেনা চেয়ারটা, ইজ মাইন, আমার, আমার। এখানে কি দিবেন বলেন? দা চেয়ার বাইং আর বট, কোনটা দিবেন? এটা বুঝলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ কি সুন্দর সুন্দর বাক্য লিখতে পারবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর বাক্য লিখতে পারবেন। দা চেয়ার, কোনটা উত্তর করেন দ্রুত? দা চেয়ার বাইং বট ফ্রম দ্য মার্কেট ইজ মাইন। শাবাশ, শাবাশ। ওকে 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 ওকে, বাহ, চমৎকার চমৎকার। বট, কারণ চেয়ার কখনো নিজে নিজেকে কিনতে পারে না। সো নাউনের পাশে কোনো ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি হবে তখন যখন মনে হবে ওই নাউন নিজেই কাজটা করে। বাট নাউন যদি নিজে কাজটা করতে না পারে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। সুতরাং এখানে সঠিক উত্তরটা হবে বট। ভালো লাগছে? বুঝতেছেন? ভালো লাগলেও বলবে না। এরপর আসেন, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি কেম টু মি। এই যে হ্যাভিং ফিনিশড, এটার নাম কি? খুঁজে বের করেন। এটাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাকি কোনোটাই না? কোনটা কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, নাকি কোনোটাই না? কোনোটাই না। কোনটা হবে? সবার আগে উত্তর চাই। উত্তর তো সবাই দিতে পারে, কিন্তু সবার আগে কে উত্তর দেয় তার উপরই ডিপেন্ড করে যে আসলে কে ভালো বুঝলো নাকি বুঝলো না। আচ্ছা, ওকে ওকে ওকে, বাহ, চমৎকার চমৎকার। ওকে, সাবাস। তাহলে এটার নাম হবে কি বলেন তো? এটার নাম হবে পারফেক্ট পার্টিসিপল। থ্যাংক ইউ শান্ত, শিকদার, রাফি। রাফি, এবার তুমি ভুল করেছো। এটার নাম পারফেক্ট পার্টিসিপল। যখন দেখবে এরকম হ্যাভিং আছে, হ্যাঁ, হ্যাভিং এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। বুঝো না? হ্যাভিং তো আসছে কি পারফেক্ট থেকে, হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হ্যাভিং আসছে, হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হ্যাভিং আসছে, সুতরাং এটা হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা আচ্ছা, সো এটার নাম হবে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবার পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে কি আছে? দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। এটার উত্তর করেন সবাই। এই রিডিং অফ হিস্ট্রি, এখানে দ্য রিডিং যে অংশটুকু আন্ডারলাইন আছে এটার নাম ভার্বাল নাউন, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, সিম্পল ভার্ব। কোনটা হবে? দ্রুত উত্তর করেন। কামরুন নাহার, শান্ত, অশান্ত, রাফি, সুইটি, অসুইটি যারা আছেন সবাই উত্তর করেন দ্রুত। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। অংশে আরো যুক্ত আছেন জসিমউদ্দিন, ইয়াসির আরাফাত, রাফি, তারপর বেলাল হোসেন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন, জান্নাতুল ফেরদৌস, ওয়াহিদ তাবাসসুম, অনিক আহমেদ জনি। কি সুন্দর নাম, অনিক আহমেদ জনি, জনি আহমেদ অনিক নাকি? অনিক আহমেদ জনি। ওকে, ভার্বাল নাউন সুলতানা দিয়েছে বি। না, এরে তো এরে করা দরকার, বলেন তো ভুল করতেছে। এটার নাম হবে ভার্বাল নাউন। এটার নাম হবে ভার্বাল নাউন। মনে রাখবেন, মনে রাখবেন, যখন দেখবেন কোথাও দা আছে প্লাস ভার্ব আইএনজি আছে, তারপর যদি একটা প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন থাকে, তারপর যদি একটা নাউন থাকে, এটার নাম হবে ভার্বাল নাউন। এটা আসলে পদ্ধতি ঠিক না, আমি এটা জাস্ট সহজে বোঝানোর জন্য বললাম। যদি স্ট্রাকচারটা এরকম হয় যে আপনি কোথাও একটা দা পেয়েছেন, তারপর ভার্ব প্লাস আইএনজি পেয়েছেন, তারপর একটা প্রেপোজিশন পেয়েছেন, এরপর একটা নাউন পেয়েছেন, সেটা একটা ভার্বাল নাউন। যেমন এখানে দা আছে, ভার্ব আইএনজি আছে, তারপর অপ আছে, তারপর একটা নাউন আছে, সুতরাং এটার নাম হবে কি নাউন বলেন? ভার্বাল নাউন। এই স্ট্রাকচারে যদি কোনো নাউন পাওয়া যায়, ভার্ব থেকে নাউন হয়, তার নাম ভার্বাল নাউন। হ্যাঁ, আর বেসিক্যালি আসল কথা হলো যে কোনো ভার্ব যখন নাউনের কাজ করে তার নামই কিন্তু ভার্বাল নাউন। আচ্ছা, এবার আপনাদের একটা বুদ্ধির পরীক্ষা নেই, বুদ্ধির একটা পরীক্ষা নেই। ধরেন অপশনের মধ্যে বা অপশনে এই অপশনটা নেই, ভার্বাল নাউন নেই অপশনে, তাহলে আপনারা উত্তর কি দিবেন বলেন? অপশন এটা নাই, কি করবেন? বুদ্ধির পরীক্ষা, উপস্থিত বুদ্ধির পরীক্ষা। অপশনে এটা নেই, কি করবেন তখন? অপশনে নেই, তখন কি করবেন বলেন? অপশনে যদি ভার্বাল নাউন না থাকে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি?
সেই ক্ষেত্রে জেরান্ড হবে, রাইট? কারণ যে কোনো আইএনজি নাউনের কাজ করলে তো সে জেরান্ডই হবে, সেই ক্ষেত্রে আমরা জেরান্ড দেব। গুড, তখন জেরান্ড হবে। যেমন অপশন তেমন উত্তর হবে। ওকে, পরের কোশ্চেন আসেন। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক। এখানে রিগার্ডিং শব্দটা কি, কোন পার্ট অফ স্পিচ? কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক। যদি তোমার কাজের বিষয়ে কোনো সমস্যা থাকে আমাকে কল দিও। এখানে রিগার্ডিং শব্দটি জেরান্ড, প্রেপোজিশন, অ্যাপোজিশন নাকি কনজাংশন? জেরান্ড, প্রেপোজিশন, অ্যাপোজিশন, কনজাংশন, এর মধ্যে কনজাংশন হবে বলেন? যে কোনো আর্টিকেল হতে পারে। তুমি এটার উত্তর করো, আমার চোখের সামনে যে কমেন্ট আসবে আমি সেটা পড়বো। তুমি এটার উত্তর বলো, এখানে রিগার্ডিংটা কি? এই যে আমি তোমার কমেন্ট পড়তেছি, তুমি এটার উত্তর বলো, রিগার্ডিং কি হবে? সবার পরে কেন তোমার কমেন্ট পাই? সবার আগে পাইতে হবে। এই দেখো মৌসুমী শিকদার সবার আগে কমেন্ট করতেছে, তারপর জসিমউদ্দিন সবার আগে উত্তর করতেছে। তাহলে এখানে কি হবে? রিগার্ডিং শব্দটা কি? রিগার্ডিং, রিগার্ডিং, রিগার্ডিং একটি প্রেপোজিশন, রাইট? প্রেপোজিশন। এখানে মূলত রিগার্ডিং অ্যাবাউট এর কাজ করছে, হ্যাঁ? রিগার্ডিং, কনসার্নিং, ঠিক আছে? এই কনসিডারিং, এই শব্দগুলো প্রেপোজিশনের কাজ করে। এখানে রিগার্ডিং মূলত একটা প্রেপোজিশনের কাজ করেছে। প্রেপোজিশন বুঝেছো রাফি? কিছু শব্দ আছে যেগুলো দেখতে প্রেপোজিশন না, আসলে প্রেপোজিশনের কাজ করে। যেমন রিগার্ডিং, কনসিডারিং, কনসার্নিং, এগুলো প্রেপোজিশনের কাজ করে। শর্ত হলো এদের পরে একটা নাউন থাকতে হয়। এই যে আমি ব্যাখ্যা লিখে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নাও রাফি সবাই। বেয়ারিং, এক্সেপশন, এক্সক্লুডিং, রিগার্ডিং, কনসিডারিং, ফলোইং, ইনক্লুডিং, এই শব্দগুলোকে আমরা প্রেপোজিশন বলতে পারবো। শর্ত হলো যদি এদের পরে একটা নাউন থাকে। যেমন রিগার্ডিং, এরপরে একটা নাউন আছে ইউর ওয়ার্ক, তাই এটা প্রেপোজিশন। তাহলে এই শব্দগুলোকে আমরা প্রেপোজিশন বলবো যদি এদের পরে একটা কি থাকে? নাউন থাকে। যদি এদের পরে একটা নাউন থাকে তাহলে এই শব্দগুলোকে আমরা প্রেপোজিশন বলবো। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। There was a small reception following the wedding. তাহলে এইখানে ফলোইংটা কি হবে? প্রেপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। প্রেপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। সবার আগে আমি উত্তর চাই, সবার আগে উত্তর চাই। এখানে কোনটা হবে? কোনটা হবে? দ্রুত উত্তর করেন। কি হবে উত্তর? দ্রুত উত্তর করি আমরা। There was a small reception following the wedding. কি হবে? অবশ্যই এটা একটা প্রেপোজিশন হবে, প্রেপোজিশন হবে। ওকে, এবার I know nothing regarding this matter. এখানে রিগার্ডিং কি? এখানে রিগার্ডিং একটা প্রেপোজিশন হবে, একটু আগে তো আমরা বুঝলাম। এবার I joined a riding school. এইবার বাচ্চা ধন উত্তরটা কি হবে? I joined a riding school. ওকে, এইখানে রাইডিংটা কি? স্কুল কি নিজেই রাইড করে? ঠান্ডা মাথায় একটু ভাবতে হবে। যদি মনে হয় স্কুল নিজেই রাইট করে তাহলে ওটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ থেকে যা হবার তাই হবে। আর যদি মনে হয় স্কুল নিজে রাইট করে না তাহলে ওটা একটা নাউন, আর নাউন থেকে যা হবার তাই হবে। হ্যাঁ সুইটি, এইবার তোমার উত্তরটা আমি মোটামুটি আগে পাইলাম। ওকে, এখানে না রাফি, এটা পার্টিসিপল না, এটা জেরান্ড। কারণ এটা স্কুল রাইট শেখানোর জন্য স্কুল আছে, কিন্তু স্কুল কখনো নিজে নিজে রাইট করে না, ঠিক আছে? যার কারণে এটা অ্যাডজেক্টিভ না, বরং এটা একটা নাউন। আর যে নাউনের কাজ করে তার নাম হয় কি? জেরান্ড। যারা লাইভটার পরে বা মাঝে জয়েন করছেন তারা এই মজাটা পাবেন না, তারা শুরু থেকে ক্লাসটা করেন, লাইভ শেষ হলে মজা পাবেন। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি? জেরান্ড। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষাই আলো। এখানে এনলাইটেনিং শব্দটা কি? পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ, ফাইনাল ভার্ব। চটপট। এডুকেশন ইজ এনলাইটেনিং, আপনারা জানেন তাকে আমরা জেরান্ড বলি যে নাউনের কাজ করে, তাকে আমরা পার্টিসিপল বলি যে ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে। সুতরাং এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এটা কি? সবাই উত্তর করবেন দ্রুত দ্রুত।
উত্তরটা হবে পার্টিসিপল। উত্তরটা হবে পার্টিসিপল, জেরান্ট না, জেরান্ট না, পার্টিসিপল। কেন? কারণটা বলি। আমি যদি বলি এই পাঞ্জাবিটার রং কি? কালো। দ্য কালার অফ দ্য পাঞ্জাবি ইজ কি? ব্ল্যাক। এখানে ব্ল্যাক কিন্তু এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা পাঞ্জাবিটার রং বা অবস্থা বোঝাচ্ছে। লোকটা কেমন? কালো। কালো একটা অ্যাডজেক্টিভ। লোকটা কেমন? সাদা বা ফর্সা, ওটা একটা অ্যাডজেক্টিভ। শিক্ষার রংটা কেমন? শিক্ষার রূপটা কেমন? শিক্ষার রূপটা হচ্ছে এনলাইটেনিং। এখানে এনলাইটেনিং মানে আলোকিত করিতেছে এমন না, এখানে এনলাইটেনিং মানে আলো। শিক্ষার বাহ্যিক রূপটা, ধরনটা, শিক্ষার রূপটা কেমন? আলো, আলোকিত। তাহলে এই শব্দটি এই নাউনকে কোয়ালিফাই করতেছে, দ্যাট ইজ ওয়াই এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম পার্টিসিপল। এখন যদি অপশনে অ্যাডজেক্টিভও থাকতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা অ্যাডজেক্টিভ দিতাম, কারণ পার্টিসিপল মানে অস্পষ্ট ব্যাপার, সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হতে পারে। যাই হোক, অপশনে যদি অ্যাডজেক্টিভ নেই, তাই সঠিক উত্তরটা হলো পার্টিসিপল। এবার আপনাদের জন্য একটা সহজ কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা অনেকে ভুল করবে। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ স্ট্রং ভার্ব? ছোটবেলা থেকে মুখস্থ করেন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, কিন্তু এখন বলতে হবে এখানে কোনটা স্ট্রং ভার্ব। ক্লেভ, বিলিভ, ফিল এবং ফরগেট, বলতে হবে এখানে কোনটা স্ট্রং ভার্ব। সবার কাছে উত্তরটা আমি চাই। সবাই উত্তর করেন, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। এখানে কোনটা স্ট্রং ভার্ব? কোনটা এখানে স্ট্রং ভার্ব? স্ট্রং ভার্ব কোনটা? দেখছেন কত সহজ প্রশ্ন, বাট এখন পর্যন্ত আমি কারো উত্তর ভাবে পেলাম না। এখানে ফরগেট শব্দটি স্ট্রং ভার্ব, এই ফরগেট শব্দটি স্ট্রং ভার্ব, ফরগেট শব্দটি এখানে স্ট্রং ভার্ব। প্রশ্ন হলো এটা কেন স্ট্রং ভার্ব? দেখেন ফরগেটের শেষে কি আছে বলেন? টি আছে, তাই না? টি আছে। আচ্ছা, বিলিভ যদি লিখি, বিলিভের পাস্ট কি হবে? বিলিভড হবে, তাই না? আচ্ছা, ফিলের পাস্ট কি হবে? ফিল্ড হবে। এখানে ফরগেটটাই হচ্ছে আমাদের স্ট্রং ভার্ব। প্রশ্ন হলো এটা কেন স্ট্রং ভার্ব? এখন পর্যন্ত কেউ উত্তর করতে পারে নাই, দু একজন করছে, ভুল করছে বেশিরভাগই। দেখেন প্রশ্নটা কিন্তু খুবই সহজ, বাট অনেকেই ভুল করছে। সহজ করে একটা ব্যাখ্যা দেই, মাথায় রাখবেন, মনে রাখবেন। যখন দেখবেন উইক ভার্বটা আগে বুঝেন, যে ভার্বগুলোকে পাস্ট করার জন্য বা পাস্ট পার্টিসিপল করার জন্য শেষে আমরা ডি অথবা ইডি অথবা টি ব্যবহার করি, যে ভার্বগুলোকে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করার জন্য আমরা শেষে আমরা ডি অথবা ইডি অথবা টি ব্যবহার করি, সেই ভার্বগুলোকে আমরা উইক ভার্ব বলি। যেমন লিভ এর পাস্ট ফর্ম কি? লিভড। ডিভাইড এর পাস্ট ফর্ম কি? ডিভাইডেড। এবার যদি বলি লিভ, LEAV, এই লিভ এর পাস্ট ফর্ম কি? লেফট। শেষে কি আসছে? টি। আরেকবার বোঝেন, যেসব ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার সময় আমরা ভার্বের শেষে ডি কিংবা ইডি কিংবা টি ব্যবহার করি, সেগুলোর নাম হচ্ছে কি ভার্ব? উইক ভার্ব। আর যেসব ভার্বের পাস্ট করার সময় আমরা ভেতরের ভাওয়েল পরিবর্তন করি, যেমন ধরেন আমি যদি বলি যে ব্রেক, ব্রেক এর পাস্ট কিন্তু ভেতরের ভাওয়েল পরিবর্তন করতে হয়, ব্রেক হয়ে যায় কি? ব্রক। পাস্ট পার্টিসিপল হয়ে যায় কি? ব্রোকেন। যেমন ছিল ফরগেট, ফরগেট এর পাস্ট করতে গেলে কিন্তু ভেতরের ভাওয়েলটা পরিবর্তন করতে হয়, সেটা হয়ে যায় কি? ফরগট। আরেকবার বুঝাই, যেসব ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপল করার সময় ভার্বের শেষে ডি অথবা ইডি অথবা টি যোগ করা হয়, সেগুলোর নাম উইক ভার্ব। মানে যেগুলো সহজে পাস্ট করা যায় ওগুলো হলো উইক ভার্ব। আর যেগুলোর পাস্ট পার্টিসিপল একটু কঠিন, ভেতরের ভাওয়েল পরিবর্তন করতে হয়, কিংবা ভার্বের শেষে ইএন, এনই অথবা এন এগুলো যোগ করা হয়, মানে অবস্থা হলো দুইটা, হয় ভেতরের ভাওয়েল পরিবর্তন করার মাধ্যমে পাস্ট করা হবে, অথবা ভার্বের শেষে এন বা ইএন বা এনই থাকবে। যদি থাকে নরমালি সেগুলোকে আমরা বলি স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। যেমন ধরেন বিয়ার, এটার পাস্ট ফর্ম দেখেন শেষে কিন্তু ডিইডিটি যোগ করে না, বরং ভেতরের ভাওয়েল পরিবর্তন হয়েছে। দেখেন ইটা হয়ে গেছে ও, বোর হয়ে গেছে।
দেখেন ক্লিং, ভেতরের ভাওয়েল পরিবর্তন হয়ে গেছে, ক্লিং এর আই একটা ভাওয়েল, এটা হয়ে গেছে কিন্তু ইউ। দেখেন টেক, ভেতরের ভাওয়েল কি ছিল এ, এটা হয়ে গেছে কি ও, টুক। দেখেন গো, গো এর ভেতরে ভাওয়েল ছিল, সেটা পরিবর্তন হয়ে গেছে কি ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল কি হয়েছে গান। তাহলে আমরা সহজ করে বুঝবো, যেসব ভার্বকে পাস্ট করার সময় শেষে ডি, ইডি অথবা টি যোগ করা হয় সেগুলোর নাম উইক ভার্ব বা রেগুলার ভার্ব। আর যেসব ভার্বের পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল করার সময় ভেতরের ভাওয়েল পরিবর্তন করা হয় কিংবা শেষে এনি বা ইএন বা এন যোগ করা হয় সেগুলোর নাম হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। আপনারা কি সবাই ঠিকঠাক বুঝতে পারছেন কিনা আমাকে জানান। যদি বুঝে থাকেন তাহলে এবার আমার আরেকটা প্রশ্ন উত্তর দেন, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লি। বলেন তো ফ্লি মানে তো সবাই জানেন যে ফ্লির পাস্ট ফর্মটা কি হবে, বলেন ফ্লি, ফ্লি এর পাস্ট ফর্মটা কি, ফ্লি, ফ্লি। আমি জানি এখানে অনেকে ভুল করতে পারে, ফ্লির পাস্ট ফর্মটা কি হবে, ফ্লি, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ফ্লি। খুব সহজ সহজ কিছু প্রশ্ন দিব এবার, দেখি কারা কারা ভুল করে আর কি। ফ্লির পাস্ট ফর্ম কি, এতক্ষণ সময় দিব না, ফ্লির পাস্ট ফর্ম হচ্ছে ফ্লেড, ফ্লির পাস্ট ফর্ম হলো ফ্লেড, ফ্লির পাস্ট ফর্ম হচ্ছে ফ্লেড। ওকে, এটা পারেন নাই অনেকে। এবার পরের কোশ্চেনে যান। পরের কোশ্চেনে বলতে হি লস্ট হিজ টেম্পার ইন পাবলিক। এখানে এই যে লস্ট, এই লস্ট তো পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল। তো এখন প্রশ্ন হচ্ছে এর প্রেজেন্ট কোনটা, এটা তো পাস্ট বাট এর প্রেজেন্ট কোনটা, এর প্রেজেন্ট কোনটা, এর প্রেজেন্ট কোনটা। সময় দেব 10 সেকেন্ড, সময় খুবই কম হাতে। এখানে লস্ট এর প্রেজেন্ট কোনটা, এটা তো পাস্ট, তাহলে এর প্রেজেন্ট কোনটা, এর প্রেজেন্ট আরিশা না রাফি সবার আগে দিয়েছে ডি, এখানে সঠিক উত্তরটা হবে লুজ। লস্ট এর প্রেজেন্ট হচ্ছে লুজ। মনে রাখবেন এল ও এ সি লুজ এর পাস্ট ফর্ম লস্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম লস্ট, এটা মানে হচ্ছে হারানো। ওকে, আর যখন দেখবেন এল ডাবল ও এসি লুজ, এই লুজের পাস্ট ফর্ম হচ্ছে এল ডাবল ও এল ডাবল ও এসি, হ্যাঁ এটা হলো লুজ, এর পাস্ট ফর্ম হচ্ছে লুজড, এর পাস্ট পার্টিসিপল ফর্মও লুজড, এটা মানে হলো ঢিল করা। এই যে টাইটের বিপরীত লুজ, সেটা হলো ঢিল করা। ওকে, আরেকটা আছে এল ও ডাবল এস, লস, এটা কোনো ভার্ব না, এটা একটা নাউন, এটা মানে হলো ক্ষতি। সো মাথায় রাখবেন লস্ট যেহেতু আছে, লস্টের প্রেজেন্ট ফর্ম হবে এল ও এসি লুজ, এল ও এসি লুজ। এই ভুলটা অনেকেই করে, আশা করি আজকে সমাধান হয়ে গেছে। এল ও এস সি যখন একটা ও, সেই লুজ এর পাস্ট ফর্ম লস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম লস্ট, এটা মানে কোনো কিছু হারানো, কমানো। আর যখন এল ডাবল ও এসি লুজ, সেটা হলো টাইটের বিপরীত লুজ, বলি না টাইট করো মানে বাঁধো শক্ত করে, এর বিপরীত কি লুজ। এই লুজ ঢিল করা অর্থে লুজ, উচ্চারণ দুইটারই লুজ, এটারও উচ্চারণ লুজ, এটাও লুজ, কিন্তু স্পেলিংটা ভিন্ন। এল ও এসি লুজ ওটা হলো হারানো, আর এল ডাবল ও এসি লুজ এটা হচ্ছে ঢিল করা, তার পাস্ট হবে লুজড। আর এটা হচ্ছে এল ও ডাবল এস লস, এটা কোনো ভার্ব না, এটা হচ্ছে নাউন। আমার মনে হয় বুঝে যাওয়ার কথা সবার। ওকে, এবার পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে বলছে দ্য পেইন্টিং ইজ ড্যাশ অন দ্য ওয়াল। এখানে অন দ্য ওয়াল হবে, হ্যাঁ ওয়েল না, ওয়াল হবে। হ্যাং, হাংড, হ্যাংড, হাং, কোনটা হবে উত্তর করেন। আর আমি এটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, দেখেন হ্যাং এর পাস্ট ফর্ম হচ্ছে হাং, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হাং। এটার অর্থ হলো কোনো কিছু ঝুলানো বা ঝুলিয়ে রাখা, যেমন দেয়ালে আমরা দেয়াল ঘড়ি ঝুলিয়ে রাখি, ক্যালেন্ডার ঝুলিয়ে রাখি ইত্যাদি। আর যখন হ্যাং এর পাস্ট ফর্ম হবে হ্যাংড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাংড, সেটা হলো ঝুলিয়ে মারা বা ফাঁসিতে মারা। তো দেখেন প্রেজেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য পাস্টে, দুটারই প্রেজেন্ট একই রকম। বাট যখন হ্যাং এর পাস্ট হবে হ্যাংড, পাস্ট পার্টিসিপল হ্যাংড, তখন হবে ঝুলিয়ে মারা। আর যখন হ্যাং থেকে হাং, তখন হচ্ছে ঝুলিয়ে রাখা। তাহলে এইখানে পেইন্টিংকে কি আপনি ঝুলিয়ে মারবেন? পেইন্টিংকে কি ঝুলিয়ে মারবেন? না, পেইন্টিংকে নিশ্চয় ঝুলিয়ে মারা যাবে না।
তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তরটা হবে কোনটা? হাং। কি হবে? হাং। ওকে, আজকে যারা পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন তাদের কাছে আমার শেষে একটা প্রশ্ন। এই প্রশ্নটা হলো যে আজকের লাইভ ক্লাসটি করে কতটুকু বুঝলেন? একটু কমেন্ট করে জানান। বুঝে নেই, কেউ ভালো বুঝে নেই, ব্যর্থ। কি পড়াইলাম এতক্ষণ ধরে? মাত্র 2 জন মানুষ বুঝেছে। ওকে, থ্যাংক ইউ। রূপেন চ্যাটার্জি লিখছে, দাদা এখানে তো অসম্ভব যুদ্ধ শুরু হয়ে গেছে। আসলে আর দাদা টেনশনের কোনো কারণ নেই, আপনি ভালো থাকবেন। টেনশন করবেন না, ভালো বুঝেছে। যাই হোক, অন্তত 5-7 জন ভালো বুঝেছে, এটা একটা ভালো লাগার বিষয়। আর যারা ভালো বুঝেননি তাদের জন্য আর কি করার আছে? তাদের জন্য কিছু করার নেই, তাদের জন্য দোয়া রইল যেন ভালো বুঝতে পারেন ভবিষ্যতে, আপনাদের ব্রেন যেন খুলে যায়। আচ্ছা, আর যারা ভালো বুঝেছেন তাদের মনোযোগ ছিল। ঠিক, জসিমউদ্দিন ঠিক বলেছেন, উইদাউট দিস বেসিক নলেজ ইটস নট পসিবল টু লার্ন হায়ার ইংলিশ। আসলেই সম্ভব না, তবু চেষ্টা করতেছি বেসিক নলেজটুকু দেওয়ার জন্য। কিন্তু ভাই কথা শোনে না তো সবাই। আমরা তো এই যে দেখেন, এক দাদা কমেন্ট করলো, রূপেন চ্যাটার্জি ক্লাস খুব ভালো হয়েছে। চেনেন এই ভদ্রলোককে? চেনেন না তো? ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সব ক্লাস দেখে, বয়স আর আমার অনেক সিনিয়র। তার একটা নিজের পিএইচডি ডিগ্রি আছে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারপর ক্লাস করে, দেখে কেন? জানতে চায়, নতুনকে আরো কিছু শিখতে চায়, শেখার আগ্রহ দেখছেন। আর আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা শিখতে চাবে না। শিখতে চাবে কোথায়? শর্টকাট বিদ্যা আছে। হ্যাঁ, ইংলিশ ইজ ইকুয়াল পানি কোথায়? এই পানি খুঁজতে গিয়ে শুধু পানিতে, সমুদ্রে সাঁতার কাটে আর ডুবে যায়। এরা একবার বোঝার চেষ্টা করে না যে ভাই এটা একটা বিদেশি ভাষা, এটা কোন শর্টকাট দিয়ে হবে না, এটার গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটা ভালো করে দেখতে হবে। এটা বোঝার চেষ্টা করে না। খেয়াল করছেন? সবার জন্য ইংলিশ গ্রামার এ টু জেড। যারা এই গ্রামার কোর্সে আছেন তারা একটু আওয়াজ দেন। যে আশা নিয়ে ভর্তি হয়েছিলেন, আশা কি সমুদ্রে ডুবে গেছে, নাকি আশা থেকে আপনারা ভরসা পাচ্ছেন? একটু জানাবেন। যারা আমার গ্রামার কোর্সে আছেন তাদের অভিজ্ঞতা একটু জানাবেন কমেন্ট বক্সে। এই গ্রামার কোর্সে আমি ক্লাস রাখছি 100 লেকচারস। কেন এতগুলো? যেন আমি ভেঙে ভেঙে ধরে ধরে প্রতিটা টপিক বুঝাইতে পারি। কিন্তু যখন এই কোর্সটা অফার করলাম, ছেলেমেয়েরা এখানে নক দিয়ে আমাদেরকে বলে, আপনাদের কোর্স ফি কত? যখন কোর্স ফি শোনে বলে, কোর্স ফি এরকম কেন? 300 টাকা হয় না? না ভাই, হয় না তো। অমুক জায়গায় তো 150 টাকায় কোর্স করায়। তাহলে বোঝেন, ও অমুক জায়গায় 150 টাকায় কোর্স করায়, ও যদি শিখতো সেখানে আমাদেরকে কিন্তু নক করতো না, কারণ ও তো জানে ইংলিশ, আবার নক করবে কেন?
বিষয়টা হচ্ছে এটাই, শিক্ষার পিছনে বিনিয়োগ করতে গেলে দুনিয়ার সব দারিদ্রতা যেন আইসা আমাদের কাঁধে চড়ে, কিন্তু শপিং করতে যাই, কেনাকাটা করতে যাই, গার্লফ্রেন্ডের পিছনে খরচ করি, বয়ফ্রেন্ডের পিছনে খরচ করি, ওরে হিসাব ছাড়া। কিন্তু যখন নিজের স্কিল ডেভেলপ করতে যাই, শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করতে যাই, তখন যেন পৃথিবীর সমস্ত অভাব এসে ঘাড়ে চাপে। এটাই বাস্তব। দু একজন ব্যতিক্রম আছে, সেটা আমি জানি। ভাইরে ভাই, ক্যারিয়ার গোছাতে হলে আগে শিখতে হবে, কিছু বিনিয়োগ করতে হবে। মাঝে মাঝে এরকম কিছু ছেলে মেয়েকে দেখা আমি শুধু আমার পার্সোনাল লাইব্রেরিটার দিকে তাকাই আর ভাবি যে আমি এই স্টুডেন্ট লাইফ থেকে এখন পর্যন্ত এতগুলো বই কিনে রাখছি, আমি মনে হয় লসই করছি অনেক। কি দরকার ছিল এত বই কেনার? বুঝতে পারি না। একটা স্টুডেন্ট যদি তার ক্যারিয়ার জীবনে ভালো করতে চায়, চাকরির পরীক্ষা থেকে শুরু করে চাকরি পরবর্তী জীবন পর্যন্ত প্রমোশন ভালো যদি পেতে চায়, যদি সে তার প্রতিষ্ঠানে সবার নজরে থাকতে চায়, সবার কাছে গুরুত্ব পেতে চায়, তাকে 4টা জিনিস শিখতে হবে। অবশ্যই ইংরেজি শিখতে হবে, তবে এই ইংরেজিতে 4টা ভাগ আছে। তার লেখা যেন শুদ্ধ হয়, এজন্য তাকে অবশ্যই ইংলিশ গ্রামার এর ব্যবহার ঠিকঠাক জানতে হবে। তাকে রাইটিং স্মুথলি লেখা শিখতে হবে, সে যেন যে কোনো কিছু লিখতে পারে। লিখতে গেলে কি লাগবে? ভোকাবুলারি লাগবে, তার ভোকাব ভান্ডার সমৃদ্ধ থাকতেই হবে। সে যেন স্পিকিং বলতে পারে, এটা তার থাকতে হবে। এবং লিসেনিং, অন্যের কথা শুনেও যেন বুঝতে পারে। এই যে গ্রামার, রাইটিং, ভোকাবুলারি, স্পিকিং, এই 4টা পার্ট যদি ঠিকঠাক ভাবে সে প্রস্তুতি নিতে পারে, দক্ষ হতে পারে, তাহলে আমার মনে হয় যে কেউ যদি এই 4টা পার্টে বসগিরি করতে পারে, ও সরকারি চাকরি বাকরি না করলেও ও বাংলাদেশে চলতে পারবে। কারণ বাংলাদেশ আজ থেকে আরো 30 বছর পরেও, এটা আমার ধারণা আর কি, মানুষ ইংরেজি এখন যেমন জানে তেমনই জানবে। যত সহজ মেথড নিয়ে আসেন না কেন, শিখতে চাবে না তো মানুষ, তবে শুধু শর্টকাট। যদি সামনে এরকম কখনো বের হয় যে কেউ ঘোষণা দিয়েছে যে একটা ক্যাপসুল বানাইছে অমুক স্যার, এই ক্যাপসুলটা পানি দিয়ে গিলে খেলে ইংলিশ শেখা হবে, বাঙালি ওটাই কিনবে। একটা ক্রিম আপা ভাইরাল হয়েছিল না, ধরা পড়লো, শুনছেন না? কি বানাইছিল? একটা আপা দেখছিলেন না ফেসবুকে আইসা জুস বানাইছিল, জুস খাইলে কালো মানুষগুলো ফর্সা হয়ে যায়। ওরে এই জুস যে কি পরিমাণ সেল হয়েছে, তাহলে বোঝেন মানুষ কতটা বোকা। জুস খাইলে শরীরের রং বদলে ফর্সা হবে। এই জাতিরই একটা অংশ বিশ্বাস করে যে কিচ্ছু পড়া লাগবে না, শর্টকাট একটা নিয়ম শিখবো, হয়ে যাবে। আর এরা যুগে যুগে কালে কালে প্রতিবারই ফেল করে এবং ফেল করে। যদি বলেন দুঃখ থেকে বলছি, দুঃখ থেকেই বললাম, রাগ থেকেও বললাম, শিখতে চায় না। খুব কম, 100 জনের মধ্যে 1 জন শিখতে চায়, 99 জনের মধ্যে 60 জন দুর্নীতি করে টিকতে চায়, আর বাকি যে কটা থাকে ও কটা প্রস্তুতি ছাড়াই বলে আল্লাহ ভরসা, আল্লাহ দিয়ে দিবে আমারে। খারাপ লাগে। ছেলেমেয়েরা শিক্ষার পেছনে ন্যূনতম বিনিয়োগটুকু করতে চায় না, আর বড় বড় কথা বলে দেশে এটা নাই, ওটা নেই, সেটা নেই। ভাই তুমি তো তোমার যোগ্যতাই নাই, তোমার আগে স্কিল তো বাড়াতে হবে। অন্যভাবে নেবেন না কথাগুলো। একটু তাদের উদ্দেশ্যে বললাম যারা এখন লাইভে আছে, শুধু তাদের উদ্দেশ্যে না, অনেক ছোট ভাই বোন ক্লাস নিবে, মানে ক্লাস দেখবে আমার এই ক্লাসটা, তাদের উদ্দেশ্যে বললাম, ভাই তোমরা যারা শুনতেছো আমাকে বলবো, নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য যা যা দরকার সেটা করো। প্রয়োজনে ধার করে করো, ঋণ করে করো। যদি টাকা না পাও, শিক্ষককে গিয়ে অনুরোধ করো যে স্যার সত্যিকার অর্থে আমি অভাবী, আমার আসলে কিছু নাই, আমাকে কিভাবে আপনি সহযোগিতা করবেন করেন, বাট আমি আপনার কাছে শিখতেই চাই। হেল্প চান, দেখবেন কেউ না কেউ আপনাকে আগ্রহ দেখাবে। তবুও আমি বলবো নিজের স্কিল ডেভেলপ করেন, তা না হলে কপালে দুঃখ আছে, কপালে ভীষণ দুঃখ আছে। ওকে, সবাই ভালো থাকেন। আমাদের গ্রামার ব্যাচ সম্পর্কে অনেকেই ভালো কথা লিখছে। সাইফুল ইসলাম লিখছে আমার অনেক ভালো লাগছে, আমি আজকে প্রায় 99% পেরেছি, ধন্যবাদ। বেলা হোসেন আমি গ্রামার একটু যা শিখছি আপনার কাছ থেকে শিখতেছি, খুবই ভালো, চমৎকার, থ্যাংক ইউ।
আর জয়েন করতে গেছে, ওকে ফাইন, ভরসা পাচ্ছি, রিয়েলি ভরসা পাচ্ছি, ওকে। শুনে ভালো লাগলো ভাই। আমি একটু আবেগে আপ্লুত হয়ে অনেক বিষয়ে কথা বললাম, এগুলোকে কেউ পার্সোনালি নেওয়ার দরকার নেই। আর আমি আমার এই জ্ঞানগুলো সবার জন্য দিচ্ছি না। যারা আমাকে মেন্টর হিসেবে মেনে নেয়, যারা আমাকে বড় ভাই হিসেবে সম্মান করে, আমার কাছ থেকে কোনো উপদেশ পেতে চায়, এতক্ষণ ধরে বকবকানি শুধু তাদের জন্য। যারা আমার পরামর্শ উপদেশকে গ্রহণ করতে চায় না, তাদের জন্য আমি একটা শব্দ খরচ করিনি, এটা ধরে নেবেন। সো কমেন্ট বক্সে এইসা উল্টাপাল্টা জ্ঞান দেওয়ার দরকার নেই। আমি আমার লাইভে, অনলাইন অফলাইনে যত পরামর্শ দেই, উপদেশ দেই, ঝাড়ি দেই, রাগ করি, ক্ষোভ করি, এটা তাদের জন্য করি, তাদের উপর করি যাদের উপর আমার অধিকার আছে। এরকম বেশ কিছু মানুষ আছে যাদের উপর আমি অধিকার খাটিয়ে দুইটা কথা বলতে পারি, তাদের জন্য। যারা আমাকে কখনো চিনেন না, জানেন না, তাদের জন্য আমার একটা শব্দ ব্যবহার করা হয়নি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রেপোজিশন নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।